আজ আপনারা শুনবেন দীপাঞ্জনা দাশের কলমে ভয়ানক শিহরণ জাগানো গল্প তোমার ঘরে বসত করে কয়জনার অন্তিম পর্ব। বিরাট যান্ত্রিক শুঁয়োপোকাটা গল গল করে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে যখন আমায় আর বাবাকে স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল, তখন ঝাঁ ঝাঁ দুপুর। সমান্তরাল লোহার পাত জোড়ার উপর দিয়ে দিগন্তে মিলিয়ে যেতে যেতে সে তখনও দানবীয় হুঙ্কার ছেড়ে নিজের পথশ্রান্তির প্রবল ক্ষোভ জাহির করছে। শ্রান্ত তখন আমরাও। দীর্ঘ পথের ধকলে এবং মানসিক উদ্বেগে আমাদের দুজনের দেহই তখন ঝুঁকে আসছে। এই শহরে সকলেই হিন্দি ভাষায় কথা বলেন। বাবার কাজের জায়গায় দুজন হিন্দুস্তানি ভদ্রলোক কাজ করেন। বাবা তাদের থেকে বেশ কিছুটা হিন্দি শিখেও নিয়েছেন। তাই এখানে এসে মানুষজনের সঙ্গে কথোপকথনের জন্য একমাত্র বাবাই ভরসা। স্টেশন থেকে বের হয়ে দেখলাম বেশ কয়েকটা রিক্সা দাঁড়িয়ে আছে। বাবা তাদেরই একজনের দিকে এগিয়ে গেলেন। সেই রিক্সার উপর বসে থাকা মাঝবয়সী লোকটি জিজ্ঞেস করলেন, कहाँ जाना है? বাবা পাঞ্জাবির পকেট থেকে পিসে মশাইয়ের চিঠির একটা খাম বের করে ঠিকানাটা তাকে বলে জিজ্ঞেস করলেন। मालूम है? जी आइए। বলে সে মাথা হেলিয়ে তার রিক্সায় চড়ে বসার ইশারা করলেন। আমরা বসলুম। বাবা ভাঙা হিন্দিতে জিজ্ঞেস করলেন, अच्छा भाई, ये तुम लोगों का इधर এই বাজার এলাকায় এক মেজবাড়ি আছে, মানে যেখানে অনেক লোক একসঙ্গে থাকে আর কি, বুঝতে হয়? हाँ अच्छा तो বেশ কয়েকটা আছে। তার কোনটায় যেতে চান বলুন, আমি পৌঁছে দিচ্ছি। আসলে ব্যাপার क्या हुआ ভাই, আমরা নিজেদের জন্য মেজবাড়ি খুঁজছি না। আমার ভগ্নিপতি কয়েক মাস আগে এখানে এসে ব্যবসা শুরু করে। প্রথম চিঠি পাঠাতো, সে ভালো আছে বলেই জেনেছি, কিন্তু শেষ কয়েকটা চিঠি পড়ে মনে হয়েছে সে খুব বিপদে পড়েছে। আমরা তাই বাংলাদেশ থেকে ছুটে এসেছি তাকে খুঁজতে। আমাদের একটু সাহায্য করো ভাই। বিপদ? কা বিপদ? কি হয়েছে তার? আগে আমার ধারণা সে কুসঙ্গে পড় গায়া, নেশা করতা হয়, আর খারাপ কোনো নেশার শিকার হয়ে প্রাণ খোয়াতে বসেছে। হায় আল্লাহ। সেই ভদ্রলোক সমবেদনা প্রকাশ করে বললেন যে তিনিও আমাদের যথাসম্ভব সাহায্য করবেন। তার রিকশায় চড়ে আমরা পৌঁছলাম বাজার এলাকায়। এই জায়গার নাম রানী বাজার। রিকশাওয়ালা ভদ্রলোক নিজেই প্রথমে দুটো মেষ বাড়িতে নিয়ে গেলেন আমাদের। একটা ছোট দোতলা আর একটা একতলা বাড়ি হলেও বেশ ছড়ানো এবং বড়, কিন্তু দুটোর একটাতেও উমাপতি এবং বিপিন নামের কোনো বাঙালি যুবকের খোঁজ মিলল না। তারপর আবার রিকশায় চড়ে আমরা খানিক দূরে গেলাম। সেখানে একটা তেলে ভাজার দোকানে গিয়ে সেই দোকানিকে বাবা জিজ্ঞেস করলেন আশেপাশে কোনো মেষ বাড়ি আছে কিনা। উত্তরে তিনি জানালেন এই এলাকায় কাছাকাছির মধ্যে 3টে মেষ বাড়ি আছে, তাদের একটাতে কেউ থাকে না, তাই সেখানে গিয়ে কোনো লাভ নেই। সুতরাং বাকি দুটির পথ বাতলে দিতে আমরা সেদিকেই চলতে শুরু করলাম। যাওয়ার আগে অল্প কিছু খেয়ে নিলাম সেই দোকান থেকে, কারণ তখন খিদের জ্বালায় পেটে একেবারে আগুন জ্বলছে। সেই দুটি মেষ বাড়িতে গিয়েও উমাপতি ও বিপিন নামের কোনো বাঙালি আছেন কিনা জিজ্ঞেস করাতে তারা দুদিকে মাথা নাড়ল। এমনি করে আরও কয়েকটা মেষ বাড়িতে হন্যে হয়ে খুঁজেও কোনো লাভ হলো না। সব জায়গা থেকেই হতাশ হয়ে ফিরে আসতে হলো। উমাপতি বা বিপিন নামের কাউকেই তারা চেনেন না, কোনোদিন শোনেন উনি। এমনি করে গোলক ধাঁধায় ঘুরে ঘুরে বিকেল গড়িয়ে গেল। অন্ধকার ঘনিয়ে আসতে লাগলো। চারিপাশের দোকানগুলোতে এবং রাস্তায় আলো জ্বলে উঠতে লাগলো। আমি আর বাবা হতাশ হয়ে ফুটপাতের উপর বসে পড়লাম। আমার ভীষণ কান্না পাচ্ছিল। তবে কি আমাদের এখানে আসাটা বৃথা হবে? খুঁজে পাবো না আমরা তাদের ওই দুজনকে? তারা কোথায়, কিভাবে আছেন তা একমাত্র ঈশ্বরই জানেন।
আমাদের শুকনো মুখের দিকে তাকিয়ে সেই রিক্সাওয়ালার বুঝি খুব করুণা হলো। সেও আমাদের সঙ্গে সারাক্ষণ ঘুরেছে। মানুষটি বড় দয়ালু। বললেন, সামনে খানিক দূরের মোড় থেকে বাঁয়ে ঘুরিয়ে একটা ধর্মশালা আছে, সেখানে আমরা আজ রাতটা থেকে যেতে পারি। তাকে ধন্যবাদ জানিয়ে বাবা তার প্রাপ্যের কিছু বেশি দিতে চাইলেন, কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও সেই লোকটি কিছুতেই বেশি পয়সা নিলেন না। যাওয়ার আগে শুধু বলে গেলেন, কাল সকালে দরকার পড়লে যেন তাকে খবর দিই, তিনি স্টেশনের কাছেই থাকবেন। তিনি চলে গেলে আমি আর বাবা আরও খানিকক্ষণ গুম মেরে বসে রইলাম। কিছুতেই বুঝতে পারছিলাম না কি করা উচিত, আর কোথায় গিয়ে খোঁজ করলে তাদের পেতে পারি। এখানে তো আর কোনো মেষ বাড়িও নেই, কোনটা তো বাদ রাখিনি খোঁজ নিতে। তবে মনের মধ্যে কে যেন বলে উঠল, সত্যি কি তাই? সত্যি কি সব জায়গায় খোঁজ করেছি আমরা? ডাকলাম, বাবা। কি রে, খিদে পেয়েছে? কিছু খাবি? না বাবা, আমি বলছিলাম কি, সব জায়গাতেই তো দেখলাম, শুধু একটা জায়গা বাদে। একটা জায়গা বাদে? কোন জায়গা রে? সেই যে ওই তেলে ভাজার দোকানি বলেছিলেন, মনে আছে? 3টে মেষ বাড়ির কথা। তার দুটোতে তো আমরা গিয়েছি, কিন্তু একটাই তো যাইনি। হ্যাঁ, কিন্তু সেখানে তো কেউ থাকে না। তবুও একবার শেষ চেষ্টা করতে ক্ষতি কোথায় বাবা? হতেও তো পারে সেখানে এখন নতুন করে মানুষ থাকছে, সেই দোকানি হয়তো জানেই না। হ্যাঁ, আচ্ছা বেশ, চল তাহলে দেখা যাক। উঠে পড়লাম আমরা। সেই তেলে ভাজার দোকানে গিয়ে জেনে নিলাম সেই বাড়িটার পথ। সেটা এই জনবহুল রাস্তা থেকে অনেকটা ভেতরে, একটা সরু অন্ধকার গলির মধ্যে দিয়ে অনেকটা ভিতরে ঢুকে যেতে হলো আমাদের। যেতে যেতে মনে হতে লাগলো, এত সরু গলির ভিতর, এত অন্ধকার জায়গায় কোনো বাড়ি বা মেস থাকতে পারে? গলির বাইরেটা কেমন আলো ঝলমলে, কত লোক আসা যাওয়া করছে, কথাবার্তা কইছে। আর এই গলির ভেতরটা ঢুকলেই যেন মনে হচ্ছে একটা একটা আলাদা জগতে প্রবেশ করেছি। গলির শেষ মাথায় যখন এসে দাঁড়ালাম, তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমাদের গায়ে বিদ্যুৎ নেই, রাতের আধার আমাদের অচেনা নয়। চাঁদ না থাকলেও তারার আলোয় বেশ খানিকটা দেখা যায় চারিদিক, কিন্তু এমন নিরেট অন্ধকার আমি কখনো দেখিনি। বাবা তার কাপড়ের ব্যাগ থেকে একটা নতুন টর্চ বের করলেন, এবং বাবা টর্চটা জ্বালাতেই দেখলাম, সেই আলোতে দেখতে পেলাম সামনে দানবের মতো একটা বাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেটার কালচে দেওয়াল, আর দেওয়ালের এক এক জায়গায় কালো হাঁয়ের মতো জানলাগুলো যেন এই অন্ধকারের উৎস মুখ। এক এক অপার্থিব নিস্তব্ধতার কাফন জড়িয়ে মৃতদেহের মতো যেন দাঁড়িয়ে আছে বাড়িটা। না, সেই দোকানি ভুল বলেননি। এখানে সত্যি কেউ থাকে না, কেউ থাকতে পারেই না। কেউ থাকলে সামান্য একটু প্রাণের স্পন্দন, মানুষের আভাস, এক কোনো আলোর চিহ্নও কি থাকতো না? না, বৃথাই চেষ্টা হলো। বাবা যেন আমারই মনের কথা প্রতিধ্বনিত করে বললেন, বাড়িটা একেবারেই পরিত্যক্ত রে, পণ্ডুশ্রম হল। বাড়ি ফিরে গিয়ে ওদের কি জবাব দেব রে পিন্টু? আমারও মনটা ভীষণ ভার লাগছিল। আমি বাবার পিঠে হাত রেখে বললাম, আজকে থাক বাবা, রাত হয়েছে, কাল সকালে আবার চেষ্টা করে দেখবো না হয়। আসুন, এই গলিটা আমার মোটেই ভালো লাগছে না। দিন টর্চটা আমার হাতে দিন। বাবার হাত থেকে টর্চ নিয়ে আমি তার হাত ধরে ঘুরে দাঁড়ালাম ফেরার জন্য। সেই সময় টর্চের হলদে আলোয় এক ঝলক একটা জিনিস দেখে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। বাবা জিজ্ঞেস করলেন, কি রে, কি হলো রে, থামলি কেন? আমি উত্তর না দিয়ে আবারও সেই দিকে আলো ফেললাম। রাস্তার ধারে সেই
প্রেতসম বাড়িটার সামনে একটা রংচটা পুরনো ডাক বাক্স। কি হলো? কি দেখছিস ওদিকে? পিসেমশাইয়ের একটা চিঠিতে লেখা ছিল তাদের মেষবাড়ির সামনে একটা ডাক বাক্স আছে। তাই বৃষ্টির মধ্যেও তার চিঠি পাঠাতে সমস্যা হয় না। কেবল ছাতি মাথায় নেমে এসে আপনার আপনার মনে আছে বাবা? হ্যাঁ, তা লিখেছিল বটে। হ্যাঁ, আর আজ সারাদিন যে কটা মেষ বাড়িতে আমরা খোঁজ করেছি তার একটার সামনেও ডাক বাক্স ছিল না কোনো। এ কথা আমি হলপ করে বলতে পারি। কেবল কেবল এই বাড়ির সামনেই। পিসের চিঠিতে কেবল দুটো কথা বলেছিলেন তাদের মেসের ব্যাপারে। এক, সেই বাড়ি দোতলা। দুই, তার সামনে ডাক বাক্স আছে। বাবা, এত দূর যখন এসেছি তখন শেষবারের মতো না হয় কি করতে চাইছিস তুই? এই বাড়িটাও খোঁজ করে দেখি। প্রথমে দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করব, যদি কারো সাড়া পাই তবে 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 আমি নিজে একবার ভিতরে গিয়ে দেখব। বেশ, চল দেখা যাক। কই হ্যাঁ, কই হ্যাঁ। গলাটা খানিকটা কেঁপে গেল কি, সঙ্গে আরো জোরে দরজা ধাক্কা দিতে লাগলাম। এবারও কারো কোনো সাড়া নেই। আরো বার কয়েক ডাকাডাকি করলাম, দরজায় আঘাত করলাম, কিন্তু কেউ প্রত্যুত্তর দিল না। এখানে কেউ নেই বাবা, ছেড়ে দে, চল ফিরেই যাই। ফিরে যাব? শেষ আশাটাও নিভে যাবে? এই তো সেই দোতলা বাড়ি, ওই ওই তো সামনে ডাক বাক্স। তবু পিসেকে আর বিপিনবাবুকে খুঁজে পাবো না। খালি হাতে ফিরে যাব? মরিয়া হয়ে দরজায় লাথি কষাতে যাচ্ছি, ঠিক ঠিক সেই সময় একটা শব্দ কানে যেতেই থমকে গেলাম। বাবা শুনেছেন সেটা। তিনি আবার ঘাড় সোজা করে ফিরে তাকিয়েছেন। কার যেন একটা পায়ের শব্দ, না? খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। ধীরে ধীরে এগিয়ে আসছেন মনে হলো। হ্যাঁ, ভিতর দিক থেকেই আসছে শব্দটা। অর্থাৎ এই বাড়ির ভিতর দিক থেকে কেউ কেউ একটা এগিয়ে আসছে দরজার দিকে। আসার আলো দেখে বাবা এবার নিজেই তাড়াতাড়ি এগিয়ে গিয়ে গলা চড়ালেন। ওই হ্যাঁ ইহা। টোকা দিলেন দরজায়। খানিক পরে একটা খুট করে শব্দ হলো। তারপরেই ক্যাচ করে শব্দ হয়ে ফাঁক হয়ে গেল দরজাটা। আমার হাতে তখনও টর্চ ধরা। সেই আলো গিয়ে পড়ল দরজার ভিতর। যে মানুষটা দরজা খুলছিল, আলোটা সরাসরি তার চোখে পড়ায় সে অস্ফুট একটা শব্দ করে দুহাতে চোখ ঢাকলেন। আমি দুঃখিত বলে সঙ্গে সঙ্গে নামিয়ে নিলাম ওই টর্চটাকে, কিন্তু নেভালাম না। সেই আলোতেই আগন্তুকের চেহারাটা চোখে পড়ল। আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এক এক অতি শীর্ণকায় বৃদ্ধ। তার দেহ একেবারে হাড় বের করা, মুখে কাঁচা পাকা দাড়ি, পাকার ভাবটাই বেশি, প্রায় বুক অব্দি নেমে এসেছে। এলোমেলো চুল কাঁধ ছাপিয়ে, পরনের পোশাক অত্যন্ত ময়লা এবং জীর্ণ। বাবা একটু ইতস্তত করে জিজ্ঞেস করলেন, बोल रहा ये कोई मेस है? সেই বৃদ্ধ আগন্তুক সামান্য সময় নিলেন উত্তর দিতে। মৃদু মাথা নেড়ে বললেন, जी यहाँ कोई नहीं रहता? रहता है, कोई घर खाली नहीं है। घर तो और नहीं मिलेगा। हमको घर नहीं चाहिए, हम लोग कोलकाता से आया, हमारा 2 जन आदमी को खोजने। উমাপতি ওর বিপিন নাম। হ্যাঁ। বৃদ্ধ এক ঝটকায় আমার দিকে ফিরে চাইল। তার অন্ধকার দুই কোটরের ভিতর থেকে সাপের মতো শীতল দুই চোখ এক দৃষ্টি চেয়ে আছে আমার দিকে। তার গলার অস্বাভাবিক রকম উঁচু হয়ে থাকা কণ্ঠিটা তীর তীর করে কাঁপতে লাগলো। একসময় তার ঠোঁটের কোণে কেমন অদ্ভুত হাসি জেগে উঠল। তারপর সে হিস হিসে গলায় বলল,
পিন্টু, আমার বুকের ভিতরটা চ্যাঁত করে উঠল। এই বুড়ো আমার নাম জানে কেমন করে? এ কি আমায় চেনে? কিন্তু কই, আমি তো একে তার মুখের দিকে একবার ভালো করে চাইতে আমার পায়ের নিচের মাটি যেন টলে উঠল। আমি পিসে মশাই। উমাপতি, তুমি? কথাটা যেন খানিক আর্তনাদের মতো শোনালো। বৃদ্ধের মুখের হাসি চওড়া হয়েছে, কিন্তু কি ভয়ানক লাগছে তাকে। এই জীর্ণ নুয়ে আসা বৃদ্ধ আমার সেই পিসে মশাই? অসম্ভব! আমার ঘোর কাটলো। আবার সেই গায়ে কাঁটা ধরানো স্বরে, পিন্টু, আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। তারপর বাবার উদ্দেশ্যে বললেন, আসুন আসুন। ভিতরে প্রবেশ করতেই চারপাশ থেকে জমাট অন্ধকার যেন খ্যাপা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ল আমাদের উপর। নতুন টর্চের তীব্র আলো এই বিষাক্ত আধারের কাছে হার মেনে কেমন যেন কুঁকড়ে গেল। বৃদ্ধ না পিসে মশাই? খুব কষ্ট হচ্ছে এটা বিশ্বাস করতে। তবু পিসে মশাই অত্যন্ত খুশি হয়েছেন বুঝতে পারছি। দ্রুত পায়ে আমাদের আগে আগে চলেছেন পথ দেখিয়ে, আর বলছেন, আসুন আমার সঙ্গে। পিন্টু, আয় আয়, তোদের আমার ঘরে নিয়ে যাই, আয়। এই কোথায় এলাম আমরা? অন্ধকারে বেশি দূর চোখ চলে না, কিন্তু টর্চের মরা আলো আশেপাশের দিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল মোটা ধুলোর স্তর। এখানে কি সত্যি কেউ থাকে? বাড়িটা বাইরের জগৎ থেকে যেন একেবারে বিচ্ছিন্ন। পিসেমশাই আমাদের সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গেলেন। যেতে গিয়ে কতবার যে আমাদের মুখে হাতে মাকড়সার জাল জড়িয়ে গেল সেটা কি বলবো। বাড়িটা কেমন যেন বিশ্রী, একটা স্যাঁতস্যাঁতে ভাব। হ্যাঁ, একটা পচা গন্ধ ছড়িয়ে আছে বাতাসে। সিঁড়ি দিয়ে উঠে আমরা পৌঁছলাম একটা লম্বা করিডোরের মতো জায়গায়। টর্চের আলোয় দেখলাম তার দুই পাশে সরাসরি ঘর। পিসেমশাই আমাদের সেই করিডোর ধরে এগিয়ে নিয়ে যেতে থাকলেন। যেতে যেতে বারবার মনে হতে লাগলো আমাদের পিছনে ছেড়ে আসা ঘরগুলো থেকে কারা যেন উঁকি মেরে দেখছে আমাদের। খুব অল্প সময়ের জন্য কেমন ফিসফিসানির মতো শুনলাম যেন। নাকি নাকি সবই মনের ভুল, কিছুই বুঝতে পারছি না। এই বাড়িতে আলো নেই উমাপতি? এই আমার ঘর। বাবার প্রশ্নের উত্তর না দিয়ে সারিবদ্ধ ঘরের একটার সামনে গিয়ে দাঁড়ালেন পিসেমশাই। আসুন, ভেতরে আসুন। ঘরে ঢুকতে গিয়ে মনে হলো যেন পাতালে প্রবেশ করলাম, এত অন্ধকার। পিসেমশাই, আপনি এই বাড়িতে থাকেন কেমন করে? কেন, দিব্যি তো, ঘরখানা বেশ বড় না? পিসেমশাই জল জলে চোখে বললেন কথাটা। ঘরটা বড় বটে, কিন্তু তার সর্বত্রই অন্ধকারের আড্ডাখানা। অসম্ভব! এই অন্ধকারে কিছুতেই থাকা যায় না। পিন্টু, আমার ঝোলায় দুটো মোমবাতি আছে, আর দেশলাইও আছে, বের কর তো। এই অন্ধকার আমারও অসহ্য লাগছিল, তাই আমি চটপট দুটো মোম জ্বালিয়ে ঘরের টেবিলের উপর রাখলাম। তাতে এবার ঘরের বেশ খানিকটা আলোকিত হলো। সেই আলোতে ঘরের চারপাশটা চেয়ে দেখতে থাকলাম। অত্যন্ত আগোছালো এবং ততোধিক নোংরা একটা ঘর। ঘরে দুটো ছোট খাট, সেই খাটে পাতা বিছানার অবস্থাও সেই একই রকম। বিছানার পাশে একটা ছোট টেবিল, সেই দুটি টেবিলেও এখন একটি করে মোমবাতি জ্বলছে। একপাশের দেওয়ালে সম্ভবত, এটা উত্তর দিক হবে, দুটি
পাশাপাশি জানলা, যে দুটোই এখন বন্ধ। খুব সম্ভবত সেগুলো বহুদিন যাবৎ বন্ধই হয়ে আছে। খাটের দিকে হাত দেখিয়ে পিসেমশাই বললেন, বসুন না, বসুন। পিন্টু, বস। তারপর নিজে একটা পুরনো জীর্ণ হাতল ভাঙা কাঠের চেয়ারে বসলেন। ওই নোংরা বিছানায় আমার বসতে তেমন ইচ্ছে করছিল না, কিন্তু বাবাকে বসতে দেখে আমিও শেষমেশ বসেই পড়লাম। বসে আমি দেখতে লাগলাম পিসেমশাইয়ের দিকে। বাবার দৃষ্টিও তাকেই পর্যবেক্ষণ করছে তখন। পাঞ্জাবির খোলা বোতামের ভিতর দিয়ে বুকের যেটুকু অংশ দেখা যাচ্ছে, তাতে তার পাঁজরের হাড়গুলো বেশ গুনতে পারা যায়। সেই ফর্সা রং আর নেই, তামাটে হয়ে গিয়েছে। গায়ের চামড়া কুঁচকে ঝুলে পড়েছে, পিঠের হাড় বেঁকে গিয়েছে ধনুকের মতো। গালের হাড় উঁচু হয়ে গাল দুটো চুপসে গিয়েছে ভিতরের দিকে, ফলে খাঁড়া টিকালো নাকটা আরো লম্বা মনে হচ্ছে। চোখের দিকে চাইলে মনে হয় দুটো অন্ধকার গহ্বর কেবল, যার মধ্যে থেকে মাঝে মাঝে দুটো পাথরের মতো ঠান্ডা মণি নিজেদের অস্তিত্ব জানান দেয়। কপালের উপর গভীর তিনটি খাঁজ, মাথার সামনের দিকে পাতলা হয়ে এসেছে চুল। না, এ কোনো 30 বছর বয়সী যুবকের চেহারা নয়, কেউ বিশ্বাস করবে না। মানুষটা চেয়ারে বসে আমাদের দিকে চেয়ে অল্প অল্প হাসছেন। সেই হাসিতে কেমন এক নির্বুদ্ধিতার ছাপ। সেই দৃষ্টিতে সুস্থ মস্তিষ্কের আভাস মাত্র নেই। সবটাই যেন কেমন অচেনা, অসম্ভব। উমাপতি, এই বাড়িতে কেউ থাকে না? হ্যাঁ, থাকে তো। আপনারা প্রথম এসে যাকে দেখলেন, ওর নাম রামবিলাস। ওই আমাদের মেসে নানান রকম কাজ দেখাশোনা করে, বাজার করে, জলটল এই সব আর কি। এই কথায় অবাক হয়ে আমি আর বাবা পরস্পরের মুখের দিকে চাইলাম। কার কথা বলছো উমাপতি? সেই যে দরজা খুলে দিল আপনাদের, আমি তো পরে গেলুম আওয়াজ পেয়ে। আমি বলতে যাচ্ছিলাম, তিনি নিজেই তো আমাদের দরজা খুলে দিলেন। তবে আর কার কথা বলছেন? কিন্তু বাবা আমার হাত ধরে আমায় ইশারায় চুপ করতে বললেন। তার দৃষ্টি পিসেমশাইয়ের দিক থেকে এক চুলও নড়েনি। আমি আবার জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, বিপিনবাবু কোথায়? কিন্তু আমার আগে বাবা কথা বলে উঠলেন। কোথায়? আর কাউকে তো দেখছি না। চিঠিতে তুমি যাদের কথা লিখতে, তারা সব কোথায়? এই তো এইবারে তাদের আসার সময় হলো, ওই এলেন বলে। আমার হঠাৎ যেন মনে হলো ঘরের বাইরে কার পায়ের শব্দ পেলাম। চমকে উঠলাম আমি। পিসেমশাই বললেন, ওই বুঝি ঋষিকেশ বাবু ফিরলেন অফিস থেকে। চিঠিতে তার কথা বলেছিলুম না তোকে? আমি কোনো মতে ঘাড় কাত করলাম। যাই, তাকে ডেকে আনি, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। বলেই পিসেমশাই ঘর থেকে বের হয়ে মিশে গেলেন বাইরের অন্ধকারে। আমরা কিছু বলার সুযোগ পেলাম না পর্যন্ত। আমি আর বাবা খানিকক্ষণ কিংকর্তব্য বিমূঢ়ের মতো বসে রইলাম। ঠিক তারপরই ঘরে ঢুকে এলেন পিসেমশাই। না, তার সঙ্গে আর কেউ নেই। তবে তার নাকের উপর একটা মোটা ফ্রেমের চশমা বসে আছে, যার কাঁচটা ঘষা লেগে একেবারে অস্বচ্ছ হয়ে গেছে। আর তার ডান দিকের কাঁচটা আড়াআড়িভাবে ফাটা। এটা আবার কার চশমা পরে এলেন তিনি? তার তো কোনো কালো চশমা ছিল না। আমাদের কিছু জিজ্ঞেস করার আগেই পিসেমশাই পরিষ্কার হিন্দিতে বললেন, नमस्ते नमस्ते, कैसे हैं आप? हाँ, हमारा शुभ नाम है ऋषिकेश चतुर्वेदी। আমরা দুজনেই রীতিমতো থ মেরে গিয়েছি। এটা কি কোনো রকম তামাশা করছেন নাকি পিসেমশাই আমাদের সঙ্গে? আমরা কিছু বলছি না দেখেই হয়তো তিনি আবার হিন্দিতে বললেন, আমি এই পাশের ঘরেই থাকি। উমাপতির কাছে আপনাদের কথা শুনেছিলাম,
আজ দেখা হয় খুব ভালো লাগ। আপনারা কি শহরে কদিন থাকবেন নাকি? তা উঠেছেন কোথায়? এ মেসে তো একটাও ঘর খালি নেই, সব ঘরে দুজন করে থাকে। কোনো কোনো ঘরে তো আবার তিনজনও রয়েছে, বুঝলেন কিনা? নইলে আপনারা এখানেই দিব্য থাকতে পারতেন। কি আশ্চর্য! পিসিমশাইয়ের গলাটা, তার গলাটা কেমন যেন অচেনা অচেনা শোনাচ্ছে। এই স্বর তো তার নয়, একটু যেন পাতলা, কেমন 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 সর্দি বসা। আমি বাবার হাতটা চেপে ধরলাম, কেমন যেন গা ছমছম করছে। বাবাকে দেখলাম চোয়াল শক্ত করে বসে আছেন। আমি বাবাকে ডাকতে যাব, তখন পিসেমশাই আবারও সেই অচেনা স্বরে বললেন, বসুন বসুন, আমি নিচে না হয় চায়ের কথা বলে আসি। আমাদের তো নিচের তলায় রান্নাঘর, দেখেছেন না? বলে তিনি ব্যস্ত ভঙ্গিতে উঠে বেরিয়ে গেলেন, যেন সত্যি সত্যি তিনি অতিথিদের জন্য চা দিতে বলতে গেলেন। অথচ এই গোটা বাড়িতে আরেকটা জীবিত জনপ্রাণী আছে বলে আমাদের বিশ্বাস হতে চায় না। ভয়ঙ্কর, ভয়ঙ্কর। বাবা কথাটা নিজের মনেই বললেন। তার গলা শুকিয়ে গিয়েছে বুঝলাম। পিসেমশাই আবার ঘরে ফিরে এলেন। তার মুখে কেমন যেন একটা একটা উদাস্য ছাপ ফেলেছে, যেন কি এক দুঃখ ভার বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন তিনি। আমাদের দিকে চেয়ে খুব শান্ত নির্জীব গলায় হাত দুটো বুকের কাছে জড়ো করে বললেন, নমস্কার। এই কি অদ্ভুত ব্যাপার! এতক্ষণ কথাবার্তার পর হঠাৎ এখন নতুন করে নমস্কার জানানোর অর্থ কি? আর তিনি এখন এমন মিহি স্বরে কথাই বা বলছেন কেন? বাবাও স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন। তবুও তিনি দেখলাম নীরবে প্রতি নমস্কার জানালেন। উল্টো দিক থেকে একটা শোকাতুর ক্ষীণ গলা বলল, আপনাদের কথা উমাপতির কাছে শুনেছি। এখানে বাঙালি তো বিশেষ নেই। এই মেসে আমি আগে একমাত্র বাঙালি ছিলাম, তারপরে উমাপতিরা এলো। আসলে বাড়ি থেকে এত দূরে ভিন রাজ্যে বসে নিজের দেশের লোক দেখলে খুব ভালো লাগে। আমি আমি বর্ধমানের লোক। আপনারা? বাবার মুখ প্রায় হাঁ হয়ে এসেছে, চোখে একরাশ বিস্ময়। তিনি উত্তর দিতে ভুলে গিয়েছেন। সামনে যে বসে আছে সে যেন সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। একটু আগে তিনি যেমন আচরণ করছিলেন তার সঙ্গেও বর্তমানের কোনো মিল নেই। আমার মুখ দিয়ে অস্ফুটে বের হয়ে এলো শ্যামাপদ চট্টোপাধ্যায়। সামনে বসে থাকা পিসেমশাই বা তারই মতো অন্য কেউ শুকনো মৃত হাসি হাসলেন আমার কথা শুনে। তারপর আমাকে বললেন, আমায় তুমি চেনো নাকি খোকা? ওহো হো হো, উমাপতি বলেছে বুঝি? আমার মুখে কথা সরে না। এ কি আশ্চর্য কাণ্ড! সামনের ওই মানুষটা আসলে কে? বারবার সে এমন অচেনা হয়ে চলেছে কেন? কি তার আসল পরিচয়? সে কি বাবার ভগ্নিপতি, আমার পিসেমশাই উমাপতি, নাকি এই মেষবাড়ির এক কর্মচারী রামবিলাস, পাশের ঘরের বাসিন্দা হিন্দিভাষী ঋষিকেশ চতুর্বেদী, যার চোখে সামান্য যিনি চশমা ছাড়া প্রায় অন্ধের সামিল? অথবা যে মানুষটা এখন আমরা দেখছি, অর্থাৎ বাঙালি ভদ্রলোক শ্যামাপদ চাটুর্যে, যার যার কিছুদিন আগেই মনের অবস্থা ভালো নেই, বুঝলেন? আমার চিন্তার মাঝখানে কথা বলে উঠলেন পিসেমশাই, নাকি নাকি শ্যামাপদ বাবু? বড় মনোকষ্টের ভিতর দিয়ে যাচ্ছি। আপনারা শুনেছেন কি না জানি না, আমার বড় মেয়ে কদিন আগে এক কঠিন অসুখে পরলোক গমন করেছে। সব সময় তার মুখটা আমার স্মৃতিতে ভাসে। তার গলা বুঝে আসে কান্নায়। তিনি জামার হাতায় চোখ মুছে বললেন,
না, থাক থাক, আপনারা আপনারা কিছু দিনের জন্য এসেছেন, নতুন শহরে আনন্দ করুন। আমার মতো এক হতভাগ্য পিতার কথা শুনে নিজেদের মন খারাপ করার কোনো মানে হয় না। না না, কোনো মানে হয় না। আমি আসি, হ্যাঁ আসি। নমস্কার, নমস্কার। চোখের সামনে এক সন্তান শোকে মুহ্যমান পিতাকে উঠে ঘর থেকে বেরিয়ে যেতে দেখলাম। দরজার বাইরে থকথকায় অন্ধকার, যেন ঝুঁকে পড়া মানুষটাকে গিলে নিল। বাবা, কি হচ্ছে এসব? আমি অতি কষ্টে বলি, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, ঢোক গিলতেও কষ্ট হচ্ছে। মানুষটা কি ভয়ঙ্কর রকম অসুস্থ? বাবা স্বগতোক্তি করলেন আবার। তার বিস্ময় এবং হতবুদ্ধি ভাব আমার চাইতে বেশি বই কম নয়। ও যে কে তা হয়তো ও নিজেই ভুলে গেছে। কিন্তু কিন্তু তিনি যাদের কথা চিঠিতে রোজ লিখতেন, তারা কোথায়? তারা কি এখানে থাকেন না? তিনি তো লিখেছিলেন এই মেষবাড়িতে কোনো ঘর ফাঁকা নেই, একেবারে কানায় কানায় ভর্তি। তবে তবে মানুষগুলো সব কোথায় গেল? পিসেমশাই কাঁধের কথা লিখেছিলেন চিঠিতে, আর বিপিনবাবু তিনি বা? আমি হয়তো আরো কিছু প্রশ্ন করতাম, কিন্তু কিন্তু তার আগেই কেমন একটা শব্দে আমরা দুজনেই চমকে উঠলাম। মনে হলো হঠাৎ অনেকগুলো মানুষ একসঙ্গে কথা বলে উঠছে, আবার চুপ করে যাচ্ছে। ঠিক চুপ করে গেল বললেও ঠিক বোঝানো যায় না। যদি কেউ একটা ভিড়পূর্ণ বাজারে কান চাপা দিয়ে থাকে, তবে সে কিছুই শুনতে পাবে না প্রথমে, কিন্তু তারপর যদি কয়েক মুহূর্তের জন্য কান থেকে হাত সরিয়ে নিয়ে আবার কানে চাপা দিয়ে দেয়, তবে কোলাহলের শব্দ হঠাৎ কানে গিয়ে আবার যেমন হঠাৎ করে মিলিয়ে যায়, এটাও ঠিক সেই রকম। কোথায় কারা যেন বলে উঠল। মনে হলো যেন কয়েক সেকেন্ডের জন্য মেস বাড়িটা জীবন্ত হয়ে উঠেছিল। পাশের ঘরগুলোতে সত্যি কি কেউ আছে? তারাই কি কথা বলছে? এমন সময় মনে হলো ঘরের বাইরে টানা বারান্দা দিয়ে কে যেন হালকা পায়ে দৌড়ে চলে গেল। আমি আমি ভয়ে চেঁচিয়ে উঠলাম, কে? আমাদের দুজনের দৃষ্টি সেই দিকে ঘুরে গিয়েছে। আমি বাবার গায়ের সঙ্গে সেঁটে বসে আছি। সেই সময় উল্টো দিক থেকে আবারও একটা অচেনা স্বরে শুনতে পেলাম, ও কিছু না, ও হলো শরণ, আমাদের মেসের সবচেয়ে কম বয়সী সদস্য। কাঠির মতো চেহারা, কখনো হেঁটে চলে না, দৌড়ে চলাচল করে, বাকিটা বলে উড়ে যায়। দেখলাম পিসমশাই আবার ঘরে প্রবেশ করেছেন। এবার আবার তিনি একেবারে ভিন্ন এক মানুষ। তার স্বর হয়ে গিয়েছে অত্যধিক গভীর এবং ভারী, আর তিনি কথাও বলছেন হিন্দিতে। তবে এই হিন্দি ঋষিকেশ বাবুর মতো শুদ্ধ হিন্দি নয়। এই হিন্দিতে খানিক অন্যরকম টান আছে, ঠিক কোনো দেশীয় টান তা আমি বলতে পারবো না। সেই রকম স্বরে পিসমশাই আবার বললেন, नमस्ते जी, साडा नाम इंद्रजीत, मैं जी इस मेस बिल्डिंग का मालिक। আমার মাথার ভিতর কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। এ যেন এক রঙ্গমঞ্চ। আমরা দুই হতভাগ দর্শক, আর পিসেমশাই একমাত্র অভিনেতা। তিনি একবার করে মঞ্চে আসছেন আর নতুন নতুন চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। তিনি আবার বললেন, आइए आइए, मैं आपको पूरा बिल्डिंग दिखाता हूँ। हाँ, आइए आइए। বলে উঠে দাঁড়ালেন পিসেমশাই, বর্তমানে ইন্দ্রজিৎ নামের মেস মালিক। দরজার কাছে গিয়ে তিনি আবার ডাকলেন আমাদের। আমি ভয়ে সিঁটিয়ে আছি। বাবা একটা শ্বাস ছেড়ে দৃঢ়ভাবে বললেন, চল চল পিন্টু। আমি বাবার হাতটা খামচে ধরে অস্ফুট একটা শব্দ করে উঠলাম ভয়ে। বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, ভয় পাস না, আমি তো আছি, আয় আমার সঙ্গে। মোমবাতিটা একটা হাতে নে আর একটা আমায় দে। উমাপতি কি দেখাতে চায় দেখার দরকার। চল চল আমার সঙ্গে।
তারপর ইন্দ্রজিৎ রূপী পিসেমশাইয়ের দিকে চেয়ে বললেন, চলিয়ে আমার আর বাবার হাতে একটা করে মোমবাতি, বাবার আর এক হাতে টর্চ। তিনি সেটা মাঝে মাঝে জ্বালাচ্ছেন। আমরা ঘরের বাইরে বেরিয়ে লম্বা বারান্দায় চলেছি হেঁটে হেঁটে। মোমের বা টর্চের আলো এই জমাট কালো অন্ধকারকে কিছুতেই তরল করতে পারছে না। বাতাসের সেই পচা স্যাঁতস্যাঁতে ভাবটা আরো বেড়েছে মনে হয়। চারিদিকে বাতাস কেমন যেন ভারী হয়ে চেপে বসতে চাইছে। আমার হাতের মোমবাতি কাঁপছে তীর করে। বারবার পিছনে তাকাচ্ছি আমি, কারণ কেবলই মনে হচ্ছে আমরা তিনজন ছাড়াও আরও কারা যেন আছে। মাঝে মাঝে তাদের পায়ের মৃদু শব্দ পাচ্ছি, তারা অনুসরণ করছে আমাদের। সেই সঙ্গে তাদের ফিসফাস ছুঁয়ে যাচ্ছে আমার কান। তারা বোধহয় আমাদের নিয়েই চাপা স্বরে নিজেদের মধ্যে কথা কইছে, কিন্তু পিছনে তাকিয়ে নিরেট কালি ঢালা অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ছে না আমাদের। দেখতে পেলাম না কাউকে। পাশের একটা ঘরের সামনে দাঁড়িয়ে পিসেমশাই সেই রকম রাস ভারী স্বরে বললেন, ए रूम में रहते हैं ऋषिकेश जी और तुलसीदास। उनसे तो आप मिले हैं ना? ঘরটার দরজা খোলা, ভিতরে তাল তাল অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ে না। বাবা ঘরের ভিতর আলো ফেললেন। এই ঘরটাও আগের মতোই ঘর, কিন্তু আরো নোংরা। দুটো ছোট ছোট চৌকি পাতা, তাতে বিছানা টিছানা কিছুই নেই। কাঠের আসবাব দুটো দাঁত বার করে চেয়ে আছে শূন্যের দিকে। এখানে কেউ থাকে না, থাকা সম্ভব নয়, কিন্তু পিসেমশাই এগিয়ে যাচ্ছে বলে বাবা টর্চের আলো ঘোরাতেই অন্ধকারের ভিতর থেকে একটা ক্যাচ করে শব্দ উঠল। শব্দটা যে সেই দুটো কাঠের চৌকির একটা থেকে এসেছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কেমন করে তা হয়? কেউ তাতে বসলে বা বসা অবস্থা থেকে হঠাৎ উঠলে তবেই এরকম আওয়াজ হতে পারে। বাবাও শুনেছেন শব্দটা। তিনিও চমকে উঠে সাথে সাথে ফের আলো ফেললেন ঘরের ভিতর। হ্যাঁ, না, কেউ নেই। একটা অপার্থিব নিস্তব্ধতা বিরাজ করে বেড়াচ্ছে। আমরা আবারও এগোতে লাগলাম। আরও একটা ঘরের সামনে এসে পিসেমশাই বললেন, ये रूम है जी वीरेंद्र, सुखदेव और नूर आलम का। पहले नूर आलम का भाई भी रहता था, लेकिन वो घर लौट गया। বাবা আবারও টর্চের আলো ফেললেন সেই ঘরে। এটাও একই রকম দেখতে একটা ঘর, তবে এখানে একটা কাঠের চৌকি দেখলাম উল্টে রয়েছে। সেই উল্টে থাকা চৌকির একপাশে মেঝেতে কিসের যেন দাগ, অনেকটা জায়গা জুড়ে। বুঝে উঠতে পারলাম না সেটা কিসের দাগ। এই ঘরটাও যথারীতি সম্পূর্ণ ফাঁকা, কিন্তু আমাদের চমকে দিয়ে সেই ফাঁকা বন্ধ ঘরের চাপ চাপ আধারের দিকে চেয়ে পিসেমশাই খুব সপ্রতিভ স্বরে হিন্দিতে বলে উঠলেন, কি ব্যাপার নূর, আর কতদিন অপেক্ষা করব? হ্যাঁ, 3 মাস তো হলো, এবার ভাড়াটা দাও। আর সুখদেও, তোমার শুনলাম নতুন চাকরি হয়েছে, মুখ মিষ্টি করালে না যে? বলে তিনি সেই খাঁ খাঁ ঘরের দিকে চেয়ে হাসতে লাগলেন। আমি আর বাবা অবাক হয়ে তাকিয়েছিলাম পিসেমশাইয়ের দিকে। কার সঙ্গে কথা বলছেন তিনি? আমাদের প্রশ্নের উত্তর দিতেই কিনা জানি না, ঘরের ভিতর দিক থেকে এবার একটা মৃদু হাসির শব্দ শুনতে পেলাম। আমি ভয়ে ছিটকে সরে এলাম কয়েক পা। কে হাসছে? সত্যি কি কেউ হাসলো, নাকি নাকি পিসেমশাইয়ের হাসি বন্ধ ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে এসেছে আমাদের কানে? উত্তরটা জানা নেই আমাদের কারোরই। বাবার টর্চের আলোয় এই কম আলোপূর্ণ ঘরখানার এরকম বোবা ভাষা আমাদের কারোরই জানা নেই। এইভাবে আরো 3টে ঘর পিসেমশাই দেখালেন। কোনটা কার ঘর সেটাই বললেন। ঘরগুলো দেখতে দেখতে আমার কেবলই মনে হতে লাগলো সেগুলো থেকে ফাঁকা মনে হলেও আসলে আসলে সেগুলো ফাঁকা নয়, কেউ থাকে সেখানে।
সেখানেই থাকতো আর সেখানেই থাকবে। এমন করে এসে পৌঁছলাম একেবারে একেবারে শেষ প্রান্তের ঘরে। এই ঘরের দরজাটা বন্ধ। পিসেমশাই একটু চাপ দিলেন দরজায়, কিন্তু সেটা খুলল না। সেটা কি তবে ভিতর থেকে বন্ধ? তাহলে তো ঘরের ভিতরে কাউকে থাকতে হয়। পিসেমশাই বললেন, এটা রামনাথনের ঘর। ছেলেটা কাজ করার সঙ্গে সঙ্গে পড়াশোনাও করে বোধহয়। বোধহয় এখন পড়তেই বসেছে। বাইরের আওয়াজ যাতে না আসে তাই দরজাটা বন্ধ করে পড়ে। ভারী ভালো ছেলে। এবার বাবাও দরজায় চাপ দিয়ে দেখলেন, কিন্তু সেটা বন্ধই রইল। সত্যি কি সেটা ভিতর থেকে বন্ধ? তাহলে কি সত্যি সত্যি কেউ রয়েছে ভিতরে? থাক, ও পড়াশোনা করুক, ওকে ডাকাডাকি করে কাজ নেই। বেচারার বোধহয় সামনে পরীক্ষা। ইন্দ্রজিতের স্বরেই বললেন পিসেমশাই। আমরা আর কি বা বলি? সেই প্রথম থেকে যা কিছু অদ্ভুত অত্যাশ্চর্য কাণ্ড দেখে চলেছি, তারপরে আর কিছু কথা জোগাচ্ছে না মুখে। মনের ভিতরে কেউ যেন একটা কালো পর্দা ফেলে দিয়েছে। তাই পিসেমশাইয়ের পিছন পিছন সেই করিডোর ধরেই আবার ফিরতে লাগলাম। হয়তো বড় জোর 9-10 কদম এগিয়েছি। সেই সময় খট করে একটা কেঠো শব্দে আমরা সচকিত হয়ে পিছনে চাইলাম। বাবার হাতে টর্চ সেই দিকে আলো ফেলে দেখিয়ে দিল শেষ প্রান্তের সেই বন্ধ করে দরজাটা এখন খুলে গিয়ে ফাঁক হয়ে আছে। আর সেই ভাগের মধ্যে দিয়ে চেয়ে আছে একটা একটা সাদাটে মুখ। পুরো ঘটনাটা ঘটতে লাগলো মাত্র সেকেন্ড 2-1। টর্চের আলো সেই মুখের উপর পড়ার সঙ্গে সঙ্গে সেটা শ্যাত করে সরে গেল। আমার বুকের ভিতরে যেন খানিকটা ঠান্ডা রক্ত চলকে উঠেছে। সারা দেহ কাঁপতে লাগলো থরথরিয়ে। কে কে ও? আরে বললাম না আপনাকে, রামনাথন। খুব সহজভাবে বললেন পিসেমশাই। বাবার হাতে টর্চ ফের ঘুরে গেল সেই শেষ ঘরের দিকে। কি আশ্চর্য, সেটা ফের আগের মতো বন্ধ হয়ে গেছে। আর সেই সাদাটে মুখের কোথাও দেখা নেই। आइए जी आइए, वो नीचे वाला कमरा दिखाते हैं। আমরা ফের সেই কেঠো সিঁড়ি বেয়ে নামতে লাগলাম নিচের তলায়। আসার সময় প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল আমাদের ছেড়ে আসা সেই করিডোর, সেই সারিবদ্ধ ঘরগুলোতে কারা যেন চলাফেরা করছে, নিজেদের মধ্যে কথা বলছে। সেই শব্দ প্রতিধ্বনির মতো একবার কাছে একবার দূরে সরে যাচ্ছিল। আমার এবং বাবার হাতে মোমবাতি দুটো তীর তীর করে চলছে। সিঁড়ি দিয়ে নামার সময় মনে হচ্ছিল আমাদের ঘিরে থাকা এই অন্ধকারটা যেন ঠিক অন্ধকার নয়, এ যেন কতগুলো মানুষের ছায়া। সেই ছায়ার গায়ে মোমের নরম আলো পড়তেই তারা সরে সরে যাচ্ছে নিঃশব্দে, আর আমাদের এগোনোর পথ করে দিচ্ছে। নিচের তলায় সেই প্রশস্ত জায়গায় এসে যখন দাঁড়ালাম, তখন মনে হলো সেই ছায়া শরীরগুলো স্থির হয়ে আমাদের দিকে দেখছে এক দৃষ্টে, সেই অন্ধকার পাথরের মতো নিরেট। হঠাৎ কয়েকজনের মিলিত হাসির শব্দে আমাদের গায়ের লোম সজারু কাঁটার মতো দাঁড়িয়ে গেল। এখন এই ফাঁকা বাড়িতে এমন ঘুটঘুটি অন্ধকারে কোথা থেকে কারা হাসছে? পিসেমশাই আবার ইন্দ্রজিতের ভঙ্গিতে বললেন, ওই ওদের তাসের আড্ডা বসে গিয়েছে। রোজ সন্ধ্যার সময় এরা আড্ডা বসায়। তাস খেলার সঙ্গে হাসি তামাশা, চা, তেলে ভাজা সব চলে। দেখছেন তেলে ভাজার কেমন সুন্দর গন্ধ আসছে। গন্ধ একটা নাকে আসছিল বটে, তবে সেটা মোটেও তেলে ভাজার নয়, একটা বিশ্রী পচা গন্ধ। আসুন আসুন, আলাপ করিয়ে দিই। এই আড্ডা সকলের সঙ্গে আলাপ করি। ঘরের কোথাও ইঁদুর জাতীয় প্রাণী মরেছে নির্ঘাত বলে
পিষে হৃষ্টচিত্তে এগিয়ে গেলেন অন্ধকার পুড়ে। আমরা তাকে অনুসরণ করে পৌঁছলাম একটা ঘরের সামনে। আর সামনে আসতেই শুনতে পেলাম অনেকগুলো মানুষ নিজেদের মধ্যে গল্পগুজব করতে করতে হাসাহাসি করছে, যেন খুব জমাটি আড্ডা হচ্ছে। কিন্তু পিসে মশাই যখন ঘরের দরজা ঠেলে খুলে দিলেন, সঙ্গে সঙ্গে সব নিশ্চুপ হয়ে গেল, যেন এতক্ষণ ঘরের ভিতর রেডিও চলছিল। আমাদের সাড়া পেয়ে এসে সেটা বন্ধ করে দিল কেউ। আর সেই দরজার দুই পাল্লা পরস্পরের থেকে আলাদা হতেই তার ভিতর থেকে একটা ভারী শীতল বাতাস ধাক্কা দিল আমাদের। পিসমশাই দরাজ কণ্ঠে বলে উঠলেন, আরে ক্যা বাত হ্যায়, তোমাদের আড্ডা দেখি বড্ড জমে উঠেছে। কি চলছে আজ, ব্রিজ না 29? তোমাদের সঙ্গে আজ দুজন অতিথিকে নিয়ে এলাম আলাপ করাতে। বলতে বলতে তিনি ঢুকে গেলেন সেই ঘরের মধ্যে, যেন ভিতরের সেই আলকাতরার দেওয়ালের মধ্যে গলে মিশে গেল তার শীর্ণ দেহটা। আমরা তখনও বাইরে, আমাদের হাতের মোমের আলো সেই ঘরের আধার ঠেলে ঢুকতে পারছে না। বাবা তাই অন্য হাতে ধরা টর্চটা জ্বালালেন সেই দিকে তাক করে। মৃতপ্রায় আলোয় দেখলাম এই ঘরটা অন্য ঘরগুলোর তুলনায় কিছুটা বড়। সেই বড় ঘরের মেঝেতে দুটো তক্তপোষ বিছানো রয়েছে, আর সেই তক্তপোষের উপর এখন বসে আছেন পিসে মশাই। মুখে এক অদ্ভুত হাসি নিয়ে তিনি চেয়ে আছেন সোজা আমাদের দিকে। টর্চের আলোয় তাকে প্রেতের মতো দেখাচ্ছে। আরে আসুন আসুন। আবার আমাদের চমকে ওঠার পালা। কথাটা এলো তক্তপোষে বসে থাকা পিসে মশাইয়ের দিক থেকে, কিন্তু এটা তার স্বর নয়। এতক্ষণ তিনি যেই স্বরে যেই ভঙ্গিতে কথা বলছিলেন সেই ইন্দ্রজিতের গলা এটা নয়। তার গলা আবার বদলে গিয়েছে। এই স্বর কোনো যুবকের, এবং সে কথা বলছে বাংলায়। কিন্তু এই বাংলায় হিন্দি টান রয়েছে। আসুন আপনারা আমাদের সঙ্গে এসে বসুন। আমরা একটু গল্প গাছা করছিলাম, এক্ষুনি চা আসবে। আসুন। ফের সেই স্বর শোনা গেল। আমরা আমাদের, কিন্তু ঘরে তিনি এবং তাল তাল অন্ধকার ছাড়া তো আর কিছু নেই, কেউ নেই। বাবা ধীরে ধীরে এগোচ্ছেন দেখে আমিও চৌকাঠ পেরিয়ে ঢুকলাম। সেই তক্তপোষের কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু বসলাম না। পিসমশাই আবারও সেই হিন্দি টানের ভাঙা বাংলায় যুবকের স্বরে বললেন, নমস্কার। নমস্কার, আমার নাম সুবল। আমি এই লোকাল একটা নিউজ পেপার অফিসে চাকরি করি। আপনাদের কথা শুনেছি, আজ দেখা হয়ে খুব খুশি হলাম। আসুন সকলের সঙ্গে আলাপ করিয়ে দিই। বলে তিনি অন্ধকারে একদিকে হাত দেখিয়ে বললেন, উনি 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 হলেন কার্তিক। হ্যাঁ, ডাক্তারি পড়ছেন। আমাদের ছোটোখাটো অসুখ বিসুখ সব চিকিৎসা উনিই করেন। তো তারপর আর একদিকে অন্ধকারের গায়ে ইশারা করে বললেন, উনি বালারামন, পাশে হচ্ছে রমেন। রমেন আমার বিশেষ বন্ধু আর কি। আর ওই 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 যে ওই যে ওর নাম হচ্ছে পুষ্পেন্দ্র, আর ও হলো। এইভাবে তিনি ফাঁকা খাঁখা ঘরটার চারপাশে হাত দেখিয়ে দেখিয়ে আরো অনেকগুলো নাম বললেন, তার ভাষ্য মতে পরিচয় করালেন। আমার কেবলই মনে হতে লাগলো এই ঘরে আমরা একা নই। ঘরে পিছনে তক্তপোষে আমাদের তিনজনকে ঘিরে বসে আছে আরো আরো অনেকগুলো ছায়া মানুষ। তারাই এখানকার বাসিন্দা। আমরাই অবাঞ্ছিত অতিথির মতো তাদের মজলিসে এসে পড়েছি। তাতে তাতে তারা খুশি হয়েছে না অখুশি তা বুঝতে পারছি না। পিসেমশাই আবারও সুবলের স্বরে বললেন, আমি একটু একটু বাংলা বলতে পারি। আমাদের অফিসেও কয়েকজন বাঙালি বাবু আছেন, তো তাদের থেকেই শিখেছি। কথায় ভুল টুল হলে ক্ষমা করবে না। তিনি একবার জিভ দিয়ে ঠোঁট চাটলেন, তারপর খুব আগ্রহের সঙ্গে বলতে লাগলেন, ব্যাপার হয়েছে কি, এখন চারদিকে গরম পুরো। আমাদের পেপার অফিসে তো দম ফেলার সময় নেই।
একটা ব্রেকিং নিউজ নিয়ে শহর তোলপাড় চলছে। আপনারা শুনেছেন কি না জানি না, তবে ইদানিং এক পাগল খুনির আবির্ভাব হয়েছে। ইংরেজিতে যাকে বলে সিরিয়াল কিলার। বেটা সারা শহর ঘুরে বেড়ায়, এক এক ভাবে, এক এক সাজে। মানুষের সঙ্গে নাকি ভাব জমাতে পারে দারুণ, আর তেমন ভালো ভেগ ধরতে পারে। চুপিসারে কাজ সাজতে উস্তাদ। মানে কখন যে কোথা দিয়ে কেমন করে আপনার বাড়িতে ঢুকে পড়বে আপনি টেরটিও পাবেন না। একেবারে বিড়ালের মতো সতর্ক, শেয়ালের মতো ধূর্ত, আর তেমনি নেকড়ের মতো নৃশংস। তুমি মানে আপনি তাকে চেনেন? বাবার গলাটাও কেমন যেন অচেনা ঠেকলো আমার কাছে। নাকি তার গলাও আমার মতোই শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে বলে এমন শোনাচ্ছে। চিনি বলতে খবর টবর জানি আর কি। লোকটাকে যারা দেখেছে তারা তো কেউ বাঁচেনি, সবাইকে মেরে ফেলেছে। তবু এদিক ওদিক অনেক খোঁজ করে কয়েকজনকে পাওয়া গেছিল যারা তাকে দেখেছে। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে একটা ছবি আঁকিয়েছে পুলিশ, আর তাই দিয়েই হুলিয়া জারি করেছে। আমাদের পেপারেও ছেপেছিল। এমনি ছবি তো নেই, তবে ব্যাটার পিছনে পুলিশ লেগে আছে ফেউয়ের মতো, খুব তাড়াতাড়ি ধরে ফেলবে। আসলে খুনিটার না খুন করার একটা প্যাটার্ন আছে, বুঝলেন? লোকটা চেষ্টা করে একসঙ্গে অনেক লোক মারতে, তাই এমন জায়গায় যায় যেখানে একাধিক লোক একসাথে থাকে, কিন্তু চট করে ধরতে পারবে না তাকে। অর্থাৎ কিনা, ধরুন যখন মানুষ ঘুমিয়ে থাকে রাতের বেলা, তো রাতের বেলা ধরুন যেখানে ঘুমিয়ে থাকে মানুষ একসঙ্গে, সেটাই তার লক্ষ্য হয়ে ওঠে। মানে ধরুন বাজারে 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 যেমন মুঠেওয়ালারা একসঙ্গে ঘুমোয়, ও গুদাম ঘরের কর্মচারী কিংবা কারখানার শ্রমিকরা একসঙ্গে ঘুমোয়, স্টেশনের ওয়েটিং রুমে, অথবা অথবা একটা মেস বাড়ি। শেষ কথাটা তিনি কেমন এক অদ্ভুত স্বরে বললেন। আমার গা শিরশির করে উঠল। ও লেটেস্ট ঘটনাটা বলি শুনুন, একেবারে টাটকা। একটা কানাগলির শেষে একটা মেস, দোতলা। গলিটা একেবারে নির্জন, কারণ দুটো অফিস বিল্ডিং এর পেছন দিক তো এটা। তা রাতের বেলা অফিস ছুটি হয়ে গেলে নেড়িকুত্তাও আর পথ মারায় না। গলিতে আলোর ব্যবস্থাও নেই, অন্ধকার খুব। এমন জায়গায় মেস বাড়িটা সকলে চোখের আড়ালে থাকে। মেসের প্রত্যেক ঘরে দুজন করে, কোথাও আবার তিনজন করে থাকে। একবার হলো কি, একটা লোক এলো ভাড়ায় ঘর নিতে, কিন্তু ঘর তো খালি তেমন ছিল না। কেবল একটা ঘরেই মাত্র একজন লোক ছিল, আর কেবল একজন মাত্র থাকতে পারে। তো সেই লোক অনেক কাকুতি মিনতি করে ঘরটা নিল। ঘরটা ছিল মেসের দোতলা, সারি দেওয়া ঘরের প্রথম দিক থেকে 5 নম্বর ঘর। সেই নতুন লোক এসে প্রথম দিনেই মেসের সবাইকে মাতিয়ে দিল একেবারে। কেমন সুন্দর সে গান গায়, তেমন সুন্দর গল্প করে আসর জমিয়ে রাখে। মেসের সকলে তো তাকে পেয়ে মহা খুশি। এভাবে 2-3 দিন কাটলো। লোক যে কি করে তা কিন্তু বোঝা গেল না, কারণ সে সারা দিন ঘরে বসে থাকে, কোথাও বের হয় না। তার একটা অদ্ভুত ব্যাপার ধীরে ধীরে সকলের নজরে এলো। প্রথমে লক্ষ্য করলো তার ঘরে যে থাকতো সেই ছেলেটা। সে রোজ নিয়ম করে খবরের কাগজ পড়ে। আরে সেটা খারাপ কিছু নয়, বরং খুব ভালো। কিন্তু খবরের কাগজ পড়ে সে কি কারণে যেন হেসে গড়াগড়ি খায়। খবরের কাগজ পড়ে এত হাসির কারণ কি? সঙ্গী ছেলেটা তো কোনোভাবেই ভেবে পায় না। পরে সে জানতে পারে লোকটা হাসে একটা বিশেষ খবর পড়ে, সেই পাগল খুনির খবর। এই খবর পড়ে গোটা শহরতলির মানুষ ভয়ে জেরবার হয়ে যাচ্ছে। ঘটনার নৃশংসতা দেখে পাষাণেরও হৃদকম্প দেয়। আর এই লোক কিনা সেই খবর পড়েই হাসতে হাসতে গড়িয়ে পড়ে। লোকটা কি ছিটগ্রস্ত? একদিন রাতে, তখন অনেক রাত, মেসের সকলে অঘরে ঘুমোচ্ছে, সেই নতুন লোকের চোখ খুলল, উঠে বসলো বিছানায়।
তারপর বালিশের তলা থেকে বের করে আনলো বিরাট একখানা ধারালো ছোড়া। ছোড়াটা নিয়ে সন্তর্পণে এগিয়ে গেল ঘরের অন্য প্রান্তে বিছানায় শোয়া তার সঙ্গীর দিকে। তারপরে এক কোপে তার গলাটা নলিটা ছিন্ন করে দিল। গলা দিয়ে একটা শব্দ অব্দি বেরোবার সুযোগ পেল না। ধীরে ধীরে বের হয়ে গেল নিজের ঘর থেকে। এই কদিনে মিশ্রে সকলের ঘরে ঢুকে সে প্রায় সবসময় খোঁজ গল্প করে এসছে। সময় সুযোগ বুঝে কি যে কায়দা করে এসছিল সবকটা ঘরের দরজায় তা খোদায় মালুম। ভিতর থেকে ছিটকিনি তোলা থাকলেও বাইরে থেকে একটা বিশেষ কায়দায় দরজা ধরে টানলে ভিতরের ছিটকিনিটা পড়ে যায়। ঠিক সেইভাবে পাশের ঘরের দরজায় গিয়ে বাইরে থেকে নিঃশব্দে দরজার তালা ঝোলানোর আংটাটা ধরে টানলো বিশেষ কায়দায়। সঙ্গে সঙ্গে খুট করে শব্দ করে ভেতরের ছিটকিনিটা পড়ে গিয়ে দরজাটা খুলে গেল। সেই লোক আবারও ঢুকলো ওই ঘরে। দুটো বিছানার একটার দিকে ওই বেড়াল পায়ে গিয়ে গেল। এই কদিন ঘরগুলোতে ঘুরে ঘুরে কোথায় গিয়ে আছে একেবারে নখদর্পণে করে নিয়েছে। রাতের অন্ধকারেও তার কোনো সমস্যা হচ্ছে না। বিছানায় তখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে সেই ঘরের বাসিন্দা। আর এই নিশ্চিন্ত নিদ্রার মধ্যে একটা তীক্ষ্ণ ধাতব ফলা তার গলার এধার থেকে উধার পর্যন্ত চলে গেল। লোকটা তার মুখ চেপে রেখেছিল এক হাতে, তাই কেবল রক্তের বুড়বুড়ি কাটার মতো মৃদু শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যায়নি। আর তাই সেই অতি ক্ষীণ শব্দ ঘুম ভাঙাতে পারেনি পাশে চৌকিতে শুয়ে থাকা আরেকজনের। অবশ্য তার ঘুম যাতে আর কোনোদিনই না ভাঙে সেই ব্যবস্থা করেই দিয়েছিল ওই ছোড়াওলা হাতের মানুষটা। এইভাবে একে একে ঢুকতে থাকলো প্রত্যেক ঘরে, আর সেই একই দক্ষতার সঙ্গে নিঃশব্দে কাজ সারতে লাগলো নিজের। দোতলার সবকটা ঘর তখন একেবারে চিরতরে শান্ত। নিচের তলায় এসেও একইভাবে সে কাজ সারতে লাগলো। নিচের তলার রান্নাঘরের পাশে ছোট্ট ঘরে থাকতো শরণ নামের ছেলেটা। সে ছিল মেসের সবচাইতে ছোট। এসছিল তার কাকার সাথে। কাকা মাস কয়েক আগে দেশের বাড়িতে গেছিল জমি জমা সংক্রান্ত কি এক বিবাদ মেটাতে। শরণ তাই একাই থাকতো তার ঘরে। কিন্তু রাতের বেলা ঘুম আসতো না, অনেক রাত পর্যন্ত জেগে থাকতো। দেশের বাড়িতে মা বাপের কথা ভেবে কান্নাকাটি করত। সেই রাতেও সে জেগেই ছিল। তাই সে বুঝতে পেরেছিল দেশে কিছু একটা হচ্ছে। কি যেন উপরের বারান্দা দিয়ে হাঁটছে, কিছুক্ষণ হাঁটছে, কিছুক্ষণ থামছে, আর সেই শব্দটা গোটা দোতলা জুড়ে ঘুরে বেড়াচ্ছে। এক সময় সে বুঝল পায়ের শব্দটা সিঁড়ি বেয়ে নিচে নামলো। এত রাতে কে বাড়িময় হেঁটে বেড়ায়? শরণ ভাবল, আরো কান খাড়া করে শোনার চেষ্টা করলো। শুনল সেই পায়ের শব্দের মালিক এবার নিচতলায় নেমে এসছে, প্রত্যেক ঘরের সামনে ঘুরে ঘুরে থামছে। ওমা, একটা খুট করে শব্দ হলো। দরজা খুললো না কেউ, কিন্তু কে? সে ভয় ভয় নিজের ঘরের দরজা আলতো ফাঁক করে চোখ রাখলো। নিচের তলার মাঝখানে প্রশস্ত জায়গায় একটা ছোট্ট আলো জ্বলে সারা রাত। সেই আলোতে দেখলো একটা খুব লম্বা লোক একটা করে ঘরের সামনে যাচ্ছে, আর অদ্ভুত কায়দায় সেটাকে বাইরে থেকেই খুলে ফেলছে, অথচ কোনো শব্দই হচ্ছে না। ঘরে ঢুকে সে বেশ খানিকক্ষণ থাকছে, তারপরে আবার বের হয়ে আসছে, তারপরে আবার ঢুকে যাচ্ছে পাশের ঘরে। এমন করে সে যখন শরণের ঘরের ঠিক উল্টো দিকের ঘরে ঢুকেছে তখন শরণ বিপদ আজ করলো। তখনই কিন্তু কিছু করলো না, অপেক্ষা করতে লাগলো ঠিক কি হচ্ছে তা বোঝার জন্য। উল্টো দিকের ঘরে 1 মিনিটেরও কম সময়ের ভিতরে শরণ শুনতে পেল ঘর থেকে গোঙানির শব্দ আসছে। জোরে নয়, ক্ষীণ, খুব কান খাড়া করে শুনতে হয়। তার ঘরের ভেতর দরজা খোলা, আর দরজার সঙ্গে সেঁটে দাঁড়িয়ে আছে বলেই শুনতে পাচ্ছে। ঘরের ভেতর থাকলে বা ঘরের দরজা বন্ধ থাকলে কখনোই শুনতে পেত না। ওই লোকটা বেরিয়ে আসছে। দরজা ফাঁক হলো। লোকটা বেরোতেই বাইরের সেই ছোট্ট আলোতে তার হাতের একটা জিনিস ছকছক করে উঠল। শরণ ছিটকে সরে গেল দরজা থেকে। ওটা যে একটা বিরাট বড় ছুরি। সেই আলোয় লোকটার মুখে সে যে হাসি দেখেছিল তাতে তার বুকের রক্ত জমে পাথর হয়ে গিয়েছে। লোকটাকে তার চিনতে কোনো ভুল হয়নি। সেই নতুন লোকটা,
কদিন আগে মেসে থাকতে এসছে, চমৎকার গল্প করতে জানে, লোকটা খবরের কাগজে খুনের খবর পড়ে হাসে, সেই লোকটাই স্মরণ বোঝে তার ভয়ঙ্কর বিপদ, তাকে যেভাবেই হোক পালাতে হবে। এবার এদিকে হয়েছে কি, পুলিশ আর তার সিপাহীরা তো ক্ষুধার্ত ভাগের মতো খুঁজে বেড়াচ্ছে পাগল খুনেটাকে। দিকে দিকে তাদের চর, বড় বড় অফিসাররা তাদের মগজ খাটিয়ে দিনরাত এক করে ছক কষছে তাকে ধরবে। শেষ কয়েকবার একেবারে হাতের নাগাল থেকে পিছলে বেরিয়ে গেছে। তাই এবারে তারা দ্বিগুণ শক্তিতে ঝাঁপিয়ে পড়েছে। এভাবেই কোনো না কোনো সূত্রে একটা তারা খবর পেয়েছে খুনি এলাকার কোথায় আছে। টার্গেটও খুনি তাদের অজানা নয়। তাই রাত্রে এলাকার সমস্ত সম্ভাব্য স্থান তারা খুঁজে ফেলছে। আশেপাশে আরও 2-3টে মেসবাড়িতে রেড করেও কাউকে পাওয়া যায়নি। শেষমেশ তারা ঢুকেছিল এই অন্ধগলিটার ভেতর। সেই অন্ধগলিটার ভেতর অন্ধকার, এত অন্ধকার, তার থেকেও অন্ধকার ওই মেসবাড়িটা। দেখে তারা কিছুটা থমকালো। এখানে আদৌ কেউ থাকে কি না তা নিয়ে তাদের মনে সন্দেহ উঁকি দিয়েছিল বোধহয়। তাই তারা বেশ কিছুটা দেরি করে ফেলল। দ্বিধা কাটিয়ে আর কিছুক্ষণ আগে যদি তারা আসতো। থামলেন পিসেমশাই, নাকি সুবল? একটা বুক ভাঙা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভিতর থেকে। আমার মনে হলো না না না, বিশ্বাস জন্মালো। পিসেমশাই যে মেষবাড়ির কথা বলছেন সেটা এই মেষবাড়ি, সেই অন্ধকার কানাগলির ভিতর দোতলা বাড়ি। আর এই শরণ নামটাও বড্ড চেনা ঠেকছে। পিসে আবারও বলতে শুরু করেছেন। শরণ তখন তার ঘরের ভেতর থেকে পালানোর উপায় ভাবছে। এই ছেলেটা খুব জোরে ছুটতে পারে, ভীষণ রোগা চেহারা তার, আর সেই রকম ছটপটে, কখনো হেঁটে চলে না, ছুটে চলে। সে ভাবলো ঘর থেকে চুপি চুপি বেরিয়ে এক ছুটে বের হয়ে যাবে মেস থেকে। তার পায়ের জোরের সঙ্গে ছোড়াওলা হাতের লোকটা এঁটে উঠবে না। সে সেই মতো নিজের মনকে শক্ত করে বের হতে গেল ঘর থেকে, কিন্তু বিধিবাম দরজা খোলার সময় বিশ্রী শব্দ করে উঠল সেটা, আর সেই আওয়াজে সতর্ক হয়ে গেল খুনেটা। ছুটে আসতে লাগলো শরণকে ধরতে। সেও প্রাণপণে ছুট দিল। পিছন পেছন বিরাট রক্তাক্ত ছোড়া হাতে তাড়া করে আসছে সেই লম্বা লোকটা। ভয়ে সে আর্তনাদ করে উঠল। সেই শব্দ শুনতে পেল মেসবাড়ির বাইরে থাকা দ্বিধাগ্রস্ত পুলিশ বাহিনী। আর সেই আর্তচিৎকার তাদের কানে যেতেই তাদের আর বুঝতে বাকি রইল না এই সেই বাড়ি যেটাকে সেই খুনি তার হত্যা লীলার জন্য পছন্দ করেছে। মুহূর্তের মধ্যে নিস্তব্ধ গলিটা ভারী বুটের শব্দে মুখরিত হয়ে উঠল, কিন্তু লাভ কিছু হলো না। শরণ বাড়ির সদর দরজা দিয়ে বের হতে পারল না। তার আগেই লোকটা পিছন থেকে ধরে ফেললো তাকে। 2জন পুলিশ অফিসার লাথি মেরে ভেঙে ফেললো সদরের দরজাটা। ভেতরে ঢুকতেই দেখতে পেল একটা স্বল্প আলোকিত চওড়া উঠোনের মতন জায়গায় একটা বছর 16 যুবককে ধরে দাঁড়িয়ে আছে ভীষণ লম্বা একটা লোক। এক হাতে বাচ্চা ছেলেটার গলাটা পেছন দিক থেকে পেঁচিয়ে ধরে আছে, অপর হাতে তার ধরা একটা বড় ধারালো ছোড়া। সেই ছোড়ার ধারালো ফোড়াবে তখনও ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে, টপ 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 টপ। পুলিশ অফিসারদের একজন তাকে চেঁচিয়ে বললে, ওই ছেলেটাকে ছেড়ে দিতে, নইলে তারা তাকে গুলি করবে। কিন্তু পাগল মানুষ কি সে কথা শোনে? সে পিশাচের মতো কুৎসিত হেসে উঠে হাতের ছোড়াটা আমূল বসিয়ে দিল শরণের বুকের ঠিক মাঝখানে, আর ফিনকি দিয়ে ছিটকে ছিটকে বেরোতে লাগলো রক্ত। উফ, কি যন্ত্রণা, কি যন্ত্রণা, কি যন্ত্রণা! পিসেমশাই শেষ কথাগুলো বলার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে কাটা পাঁঠার মতো চাপড়াতে লাগলেন বুক, যেন সেই আততাই তার বুকেই ছোড়া বসিয়ে দিয়েছে। বাবা দৌড়ে গেলেন পিসেকে ধরতে। আমি রীতিমতো ভয়ে আত্মরা, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা আমার ভীষণ ভয় করছে, চলুন চলুন পালাই। না, তুই ভুলে যাচ্ছিস আমরা একজনকে নয়, খুঁজতে এসেছি 2জনকে। একজনকে পেলেও আরেকজনকে এখনো দেখতে পাইনি। কথাটা মনে পড়তেই আমার হাতের বাঁধন আলগা হয়ে গেল। বাবা আবার হাত ছাড়িয়ে এগিয়ে গেলেন পিসের দিকে। তার উপর ঝুঁকে পড়ে তার কাঁধ দুটো ধরে জোরে ঝাঁকুনি দিতে লাগলেন তিনি।
উমাপতি, উমাপতি, চুপ করো, শান্ত হও, শান্ত হও উমাপতি। পিসেমশাই যেন ঘুম থেকে জেগে উঠলেন। হঠাৎ শান্ত হয়ে গেলেন তিনি। স্মিত হেসে বললেন, হ্যাঁ, কিছু বলছেন দাদা? বিপিন কোথায় উমা? তোমার সঙ্গে তোমার বন্ধু ছিল না, সে কোথায়? বিপিন? পিসেমশাইয়ের হাসি চওড়া হলো। তিনি সাবলীলভাবে উঠে দাঁড়ালেন। বুঝলাম তিনি আবার নিজের সত্তায় ফিরে এসেছেন এবং এখন তিনি ইন্দ্রজিৎ কি সুবল সাংবাদিক নন, তিনি তিনি উমাপতি। বললেন, বিপিন তো আজকাল বেশিরভাগ সময় রান্নাঘরে কাটায়। আর বলবেন না, সে এক কাণ্ড। আমি কষ্টে সৃষ্টে মানিয়ে নিলেও বিপিনের এখানকার খাবার মোটেও পছন্দ হয় না। সে হলো ভোজন বিলাসী। এখানকার রান্নার ঠাকুর খাবারে টক বেশি দেয়, ঝাল কম দেয়, নুন পোড়া করে রাখে। তাই সে রান্নার সময় সারাক্ষণ সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে রান্না তদারক করে। এখনো নিশ্চয়ই তাই করছে। রাতের খাবার রান্না হচ্ছে কিনা। চলো তো উমাপতি, তার সঙ্গে আমরা একবার দেখা করতে চাই। নিশ্চয়ই, সে আপনাদের দেখলে খুব খুশি হবে। আসুন আসুন, রান্নাঘরের দিকে আসুন। আয় রে পিন্টু, আমার পিছু পিছু আয় আয়। বলতে বলতে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। আমরাও তাকে অনুসরণ করে সবেমাত্র ঘরের বাইরে পা রেখেছি অন্ধকারে, ঠিক সেই সময় কে বা কি যেন সাই করে একেবারে আমাদের গা ঘেঁষে ছুটে বেরিয়ে গেল। 1 সেকেন্ডেরও 5 ভাগের 1 ভাগ সময় আমি ভয়ে চিৎকার করে উঠলাম। বাবাও ভয় পেয়ে আমাকে বুকের কাছে জড়িয়ে ধরলেন। অন্ধকারের মধ্যে থেকে পিসেমশাইয়ের হাসির শব্দ শুনলাম। ভয় নেই, ও হলো স্মরণ, আমাদের মেসের সবচেয়ে ছোট সদস্য। বেটা ভারী চঞ্চল, কখনো হেঁটে চলে না, ছুটে চলে। আয় পিন্টু, আয়। আমার আমার পা চলতে চায় না। বাবার গায়ের সঙ্গে সেটে রয়েছি, ভয়ে আমার সর্বাঙ্গ ভিজে উঠেছে। বিড়বিড় করে বলে চলেছি, বাবা, আমার ভয় করছে। জোরে কথা বলার ক্ষমতা আমার আর নেই। তারপর আবার হাঁটতে হাঁটতে আর একটা ঘরে গিয়ে ঢুকলাম। এটাই বোধহয় রান্নাঘর। টর্চের ঢুকতে থাকা আলোয় দেখলাম ঘরের শেষ প্রান্তে দেওয়ালের দিকে মুখ করে কি যেন বসে আছে। তার গায়ে সাদা পাঞ্জাবি। এ নিশ্চয়ই বিপিন বাবু। কিন্তু তিনি এই ঘরে একা একা বসে আছেন কেন অন্ধকারে? তারপরেই মনে হলো মানুষটার তো মাথা খারাপ। পিসেমশাইয়ের থেকেও খারাপ অবস্থা তার। তাই তিনি কখন কি করেন তার কোনো স্বাভাবিক কারণ বা ব্যাখ্যা পাওয়াই যায় না। বিপিন, দেখো দেখো কারা এসেছে। আমার বড় শালা বাবু আর পিন্টু। উচ্ছ্বসিত কণ্ঠে বললেন পিসেমশাই ঘরের ভিতরে বসা ওই ওই মানুষটির উদ্দেশ্যে। কিন্তু অপর দিক থেকে কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না। পিসে আবার বললেন, ওরা ওরা অনেক দূর থেকে এসেছে তো। হ্যাঁ রে, একটু চায়ের ব্যবস্থা কি দেখা যায়? হ্যাঁ না। তারপরে কোনো সাড়া নেই। বাবা দেখি এবার সাবধানী পায়ে এগোচ্ছেন সেই দিকে। আমিও বাবার সঙ্গে গা মিশিয়ে এগোতে লাগলাম পিসেমশাইকে পিছনে রেখে। আমার বুকের ভিতরে শত শত পোকা যেন কিলবিল করে বেড়াচ্ছে। বাবা ডাকলেন, বিপিন বাবু, বিপিন বাবু, শুনছেন? ওই প্রান্তে
কোনো হেলদোল নেই। মানুষটা মূর্তির মতো স্থবির। বাবা আরো এগিয়ে গেলেন সেদিকে। বিপিনবাবুর কাছে গিয়ে আবার ডাকলেন তাকে, কিন্তু না, এবারও কোনো উত্তর নেই। লোকটা কি কালা? আমার মন ভয়ানক কু ডাকতে শুরু করেছে। আমি বাবার হাতে মৃদু টান দিয়ে বলতে চাইলাম, চলুন এখান থেকে চলে যাই, আবার সকাল হলে আসবো। কিন্তু শুকনো স্বরে কিছুই শ্রুতিগোচর হলো না। বিপিন বাবু, বলে বাবা তার কাঁধে হাত রাখলেন, আর রাখতেই সামনে বসে থাকা মানুষটার দেহটা টলে পড়ে গেল মেঝেতে। সেই সময় তার কোলের উপর থেকে একটা ছোট কালো চৌকো মতো বস্তু গড়িয়ে পড়ল মাটিতে। এই বোধহয় সেই ক্যামেরা। মাটির ওপর পড়তেই সেটা ভেঙে চৌচির হয়ে গেল। আর সেই দেহের দিকে চেয়ে মনে হলো আমার বুকের মধ্যে কে যেন থাবা চালিয়ে দিল। কি দেখছি চোখের সামনে? মানুষটার দেহে মাংসের লেশ মাত্র নেই। হাড়ের খাঁচার উপর শুকনো সাদা হয়ে যাওয়া চামড়া সেটে আছে। তার স্থানে স্থানে খসে গিয়ে ভিতরের কঙ্কালটাকে উন্মুক্ত করে দিচ্ছে। মুখের উপরের চামড়া শুকিয়ে আঠা হয়ে গিয়েছে। গালের মাংস উধাও হয়ে চামড়াটাকে মুখ গহ্বরের ভিতরে ঠেলে দিয়েছে। ঠোঁট দুটো গুটিয়ে উপরে নিচে পরস্পরের থেকে দূরে সরে গিয়েছে, ফলে বের হয়ে আছে হলদে দাঁতের পাটি। চোখের জায়গায় কেবল দুখানি বড় বড় গোল গর্ত। সেই গর্তের ভিতর কালের অতল থেকে উঠে আসা বিষাক্ত অন্ধকার। আর সেই বিভৎস মুখমণ্ডলের নিচে গলার দিকে তাকালে দেখা যায় গলার ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত চেরা। সেই স্থান হা হয়ে মাথাটাকে শরীরের বাকি অংশ থেকে প্রায় আলাদা করে ফেলেছে। আর সেই হা হয়ে থাকা শুকনো কাঠের মতো গলা থেকে কিলবিলিয়ে বেরিয়ে আসছে কালো কালো পোকার মতো দেখতে কেঁচো। বাবা চিটকে পিছিয়ে এলেন। তার গলা থেকে একটা অস্ফুট আর্তনাদ খড়ের পুঁতি গন্ধময় বাতাসে ছড়িয়ে গেল। তারপর শুনতে পেলাম একটা কুৎসিত খলখল হাসি। কে হাসে? কে হাসে? চমকে পিছন ফিরে চাইলাম আমি। দরজার কাছে তখনও দাঁড়িয়ে আছেন পিসে মশাই। তার ঘাড় নিচু, চেয়ে আছেন মেঝের দিকে। তার দেহ অল্প অল্প কাঁপছে। কি হয়েছে ওনার? কি তিনি হাসছেন, কিন্তু কেন? হাসির দমকে তার শরীর ধীর ধীর করে কাঁপছে। আমি তাকে ডাকতে চাইলাম, কিন্তু গলা দিয়ে স্বর ফুটলো না আমার। বিশ্বমশাই এবার মুখ তুলে চাইলেন আমার দিকে। ও কি? ও কার মুখাবয়ব? এমন ক্রূর, এমন নৃশংস মুখ কি মানুষের হয়? এ যেন কোনো মানুষ নয়, নরমাংস লোলুপ কোনো হায়নার দৃষ্টি। শ্বাস প্রশ্বাসের সঙ্গে তার ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়া লালার খানিকটা বাড়ছে, কমছে। চওড়া হাসির ফলে বের হয়ে থাকা দাঁতের সারি যেন ঝাঁপিয়ে পড়ে কণ্ঠনালীতে কামড় বসাতে সদা প্রস্তুত। রক্ত। বিষমশাহীর গলা ফুঁড়ে বের হয়ে আসে এক অপার্থিব অলৌকিক কণ্ঠস্বর, যেন কোনো হিংস্র সাপদের গলা থেকে আসছে সেই স্বর। রক্ত, রক্তের গন্ধ। মশাই মাথা উঁচু করে নাক তুলে বাতাসে যেন কিসের গন্ধ শুকলেন, ঠিক যেন এক বন্য কুকুর। রক্তের গন্ধ আমার বড় প্রিয়। কতদিন হয়ে গেল পাইনি।
মানুষের গলার উপর দিয়ে যখন ছোড়ার ধার চালিয়ে দিই, জানেন কোনো শব্দ বের হয় না তার মুখ থেকে, কেবল গলগলিয়ে বেরিয়ে আসে তাজা কালচে লাল রক্ত। আহা, কি যে মধুর সেই শব্দ! আর যখন ছোড়ার ফলাটা গ্রাচ করে বিঁধে যায় মানুষের বুকের ভেতর, তখন চামড়া, মাংস, হাড় ফলা হয়ে যাওয়ার যে একটা অদ্ভুত শব্দ আসে, সেটা যে কোনো সঙ্গীতের চাইতেই বহুগুণ সুন্দর। সেই শব্দ আমায় পাগল করে দেয়, পাগল করে দেয়, আমায় পাগল করে দেয়। আচ্ছা আচ্ছা, তাই কি ওরা আমাকে পাগল খুনি বলে? হ্যাঁ, তাই বলে? জানেন, এই বাড়িতে আমি সবচাইতে বেশি লোক মেরেছিলাম এক রাত্রে, মাত্র এক রাত্রের মধ্যে। কি যে শান্তি! কিন্তু সেই যে এক ছোকরা ফস করে পালিয়ে গেল ইঁদুরের মতো, ধরে ফেললাম, ঠিক ধরে ফেললাম। হ্যাঁ, তারপরে তখনই দুটো বদমাস লোক ঢুকে এলো ওই দরজাটা ভেঙে। আমাকে বলে কিনা সেটাকে ছেড়ে দাও। হ্যাঁ, সেটাকে ছেড়ে দাও, ছেড়ে দেবো, মজা, এমনি 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 ধরেছে আমি ওকে, ছেড়ে দেবো। হ্যাঁ, হাতের মুঠায় পেলে কেউ শিকারকে ছেড়ে দেয়। আমি কি পাগল? দিলাম হাতের ছোড়াটা একেবারে গেতে, ব্যাস ব্যাস, বলকে রক্ত বেরোতে লাগলো, বলকে রক্ত, উষ্ণ তাজা রক্ত। কিন্তু তখনই এই হারামজাদা সরকারি পেয়াদাগুলো গুলি করতে শুরু করলো। একটা নয়, দুটো নয়, যাকে গুলি ছুটে এলো আমার বুকের দিকে। আমার বুকটা গুলিতে ঝাঁঝরা করে দিল। আর্তনাদ করে উঠলেন তিনি। হতভম্ব হয়ে বিস্ফারিত চোখে দেখলাম পিসে মশাইয়ের পরনের ময়লা সাদা পাঞ্জাবিটার স্থানে স্থানে গোল গোল লাল দাগ ফুটে উঠছে, আর সেই লাল দাগ বড় হতে হতে ছড়িয়ে যাচ্ছে, পুরো জামাটাকেই তাজা লাল রক্তে রাঙিয়ে দিচ্ছে। এবার আবার পিসে মশাইয়ের চোখে ফুটে উঠল সেই ভয়ঙ্কর পৈশাচিক হাসি। চোখে ঝিলিক খেলে গেল এক রক্ত পিপাসু দানবের ক্ষুধা। আতঙ্কে হিম হয়ে যেতে যেতে দেখলাম তিনি তার পিঠের দিক থেকে বের করে আনলেন কিছু একটা। বাবার হাতে ধরে থাকা টর্চের আলো পড়ে সেটা ঝকঝক করে উঠল। ছুরি, একটা বড় ছুরি। তিনি সেই ছুরি হাতে উন্মাদের মতো তুলতে তুলতে এগিয়ে আসছেন আমাদের দিকে। প্রায় গায়ের কাছে চলে এসেছেন যখন বাবা হাত উঁচিয়ে বাধা দিলেন তাকে। উমাপতি, কি করছো তুমি? কিন্তু কোথায় উমাপতি হারিয়ে গিয়েছে এক খুনে উন্মাদের ভিতর। তিনি ছুরি চালিয়ে আঘাত করার চেষ্টা করলেন, এক চুলের জন্য লক্ষ্যভ্রষ্ট হলেন তিনি। আমি চিৎকার করে উঠলাম, বাবা! বাবা আমায় নিজের পিছনে আড়াল করে পিসে মশাইয়ের সঙ্গে অসম যুদ্ধে নেমেছেন। পিসে মশাই আবারও ছুরি বসাতে গেলেন বাবার গায়ে, কিন্তু এবার বাবা মরিয়া হয়ে হাতের ধাতব টর্চটা দিয়ে বাধা দিলেন। পরে ছুরিটা তার বুকে লাগলো না বটে, কিন্তু হাতের টর্চটা নিভে গিয়ে ছিটকে পড়লো ঘরের কোথাও। সঙ্গে সঙ্গে আশেপাশে ওত পেতে থাকা অন্ধকার কপ করে গিলে নিল আমাদের। বাবার যন্ত্রণা কাতর অস্ফুট শব্দ কানে এলো। তিনি কি আহত হয়েছেন? বাবা! পালা পিন্টু! বাবার গলা পাওয়ার সঙ্গে সঙ্গে হাতের কোনোইতে একটা টানও অনুভব করলাম। বাবার হাত ধরে দৃষ্টিহীনের মতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম সামনের দিকে। নিরেট অন্ধকার আমাদের পথ আগলে দাঁড়িয়ে আছে।
আমরা তার মধ্যে দিয়ে পড়ি কি মরি করে ছুটতে লাগলাম। বেশ কিছুটা ছোটার পর বুঝলাম বাবা বাবা হঠাৎ দাঁড়িয়ে পড়েছেন। কি হলো বাবা, থামলেন কেন? চলুন পালাই। বাবার দিক থেকে কোনো উত্তর নেই, তিনি সম্পূর্ণ নিশ্চুপ। আবার আবার বললাম মরিয়া হয়ে, বাবা আর দেরি করবেন না, এক্ষুনি এক্ষুনি পালাই, চলুন। আমি তার হাত ধরে টানলাম, কিন্তু তাকে নড়াতে পারলাম না। তিনি শরীর শক্ত করে দাঁড়িয়ে আছেন। কি হলো বাবার? আরো কিছু বলতে চাচ্ছিলাম, ঠিক সেই সময় আবার পিছন দিক থেকে শুনতে পেলাম, পিন্টু, পিন্টু তুই কোথায়? বাবা, বাবার স্বর, কিন্তু তার আওয়াজ আসছে বেশ দূর থেকে। তাই যদি হয় তবে তবে আমি কার হাত ধরে দাঁড়িয়ে আছি? তারপর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি আবার ছুটলাম। ছুটে গিয়ে চাপিয়ে পড়লাম কার গায়ে মনে হলো। আমি কি আবার তার কাছে গিয়ে পড়লাম? ভয় নেই সোনা, এই তো আমি। বাবার স্নেহময় কণ্ঠ শুনে আমার প্রাণে জল এলো। চল চল, শিগগির চল। বলে বাবা আমার হাত শক্ত করে ধরে আবারও ছুট লাগালেন দিক বিদিক। ছুটতে ছুটতে একসময় মনে হলো আর একটা দরজা ঠেলে কোথাও একটা ঢুকে পড়লাম। এটা কি আরো একটা ঘর? এই আধারে কিছুই যে না, ওটা কি? অন্ধকারের মধ্যেই যেন একটা অবয়ব স্পষ্ট হয়ে আছে না? হ্যাঁ তাই তো, একটা মানুষ। না, একটা নয়, দুটো মানুষ। তারা শুয়ে আছে, কিন্তু কিন্তু এ কি? তাদের গলার উপরও কিসের একটা দাগ, গভীর লাল একটা দাগ। সেই দাগ বেয়ে কালচে লাল থকথকে তরল গড়িয়ে আসছে। তাদের দৃষ্টি বিস্ফারিত। তারা চেয়ে আছে সিলিং এর দিকে। এইভাবে ছুটতে ছুটতে প্রতিটা ঘরে আমরা ঢুকলাম, কিন্তু সেই একই দৃশ্য। সবার গলার অংশটা চেরা, সবার চোখের চাহনি। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! জানি না এই কোন নরকের দ্বারে এসে উপস্থিত হলাম আমরা। আবার পিছন ফিরে বের হয়ে যাওয়ার চেষ্টা করলাম। বেরোতে পারলাম কিনা জানি না, কারণ কিছুটা যেতেই আবার একটা দরজা পেলাম আমরা। এই যেন একটা অদ্ভুত ভুলভুলাইয়া, যা যেদিকেই তুমি যাও প্রত্যেকবার কেবল একটা নতুন দরজা পাবে। আর সেই দরজা পেরিয়ে ভিতরে গেলেই দেখতে পাবে দুজন বা তিনজন মানুষ গলার হাঁ হয়ে থাকা রক্তাক্ত কণ্ঠনালী নিয়ে নিষ্পলক চোখে চেয়ে আছে আমাদের দিকে। সেই সঙ্গে পিছন দিক থেকে অবিচ্ছিন্নভাবে শোনা যাচ্ছে সেই রক্ত পিশাচের খলখল হাসি আর ক্রমশ কাছে এগিয়ে আসা পদশব্দ। আমার পৃথিবীটা যেন আমার মাথার ভিতর ঘুরতে লাগলো বনবন করে। চারিদিকের অন্ধকার চেপে ধরেছে আমাদের, বুকের ওপর চেপে ধরে শ্বাসরোধ করে দিতে চাইছে আমার। আবার একটা দরজা, আবার আবার। বাবা এবার আমায় জড়িয়ে ধরে চিৎকার করে উঠলেন, রাধা মাধব, রক্ষা করো রাধা মাধব, রক্ষা করো। গলা কাঁপছে তার আতঙ্কে। সারা জীবন নিষ্ঠা ভরে তোমার পদ সেবা করেছি প্রভু। আজ এই মহা সংকটের হাত থেকে আমাদের তুমি রক্ষা করো রাধা মাধব। তোমার সন্তানদের তুমি রক্ষা করো রাধা মাধব, রাধা মাধব। এরপর যে কি হলো বুঝতে পারলাম না। পিছন দিক থেকে আসা ক্রমাগত পৈশাচিক হাসি আর পায়ের শব্দ থেমে গেল। তারপর থপ করে ভারী কিছু মাটিতে পড়ে যাওয়ার শব্দ কানে এলো। কি হলো? পিসেমশাই কি পড়ে গেলেন? আমি সাহস করে চোখ খুলে ওই কালি ঢালা অন্ধকারের মধ্যে এদিক ওদিক চাইলাম। প্রথমে কিছু দেখতে পেলাম না। তারপর সেই কালোর মধ্যে একটা সাদাটে অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। কেউ একটা ছেলে, আমার থেকে হয়তো বছর খানেকের বড় হবে, খুব খুব রোগা। তার বুকের মাঝখানে বিরাট একটা ক্ষত,
গায়ের জামাটা রক্তে লাল হয়ে আছে। সে চেয়ে আছে আমাদের দিকে, কিন্তু তার দৃষ্টিতে এতক্ষণ দেখে আসা মূর্তিগুলোর মতো বিভৎসতা নেই। তার দৃষ্টি শান্ত, দুঃখী। মনে হলো তার চোখের কোণে এক কোণা জল লেগে আছে। সে হাত তুলে আঙুল দিয়ে একদিকে ইশারা করছে, কিছু দেখাচ্ছে আমাদের। না, আমাকে। বাবা তখনও আমাকে জড়িয়ে ধরে তার রাধা মাধবকে ডেকে চলেছেন। আমি সেই ছেলেটির নির্দেশিত দিকে চেয়ে রইলাম। অন্ধকারের মধ্যে লম্বাটে চৌকোনা একটা ফোঁকর, সেই ফোঁকরের রং ফিকে। ও কি বাইরে যাওয়ার দরজা? আমি হঠাৎ যেন দ্বিগুণ বল পেলাম দেখে। মনের সমস্ত সাহস একত্রিত করে বাবাকে নিয়ে উঠে দাঁড়ালাম। বললাম, বাবা আমার সঙ্গে চলুন। বাবা আমার সঙ্গে টলতে টলতে এগিয়ে চললেন সেই ফিকে ধূসর ফোঁকরটার দিকে। সেটার একেবারে কাছে এসে বুঝলাম ভুল করিনি। এটাই অভিশপ্ত বাড়ির বাইরে যাওয়ার একটাই রাস্তা। কিন্তু এটা তো ভাঙা। তবে আমরা যখন এই বাড়িটাকে খুঁজে পেলাম তখন তো এটা বন্ধ ছিল। এটাকে লাথি মেরে ভেঙেই ফেলতে চেয়েছিলাম আমি, তবে না, এসব নিয়ে ভাবার সময় নেই। বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে। দুজন বের হয়ে এলাম সেই অন্ধকারের দুর্গ ছেড়ে। ঘাড় তুলে তিনটে বিরাট বিরাট কংক্রিটের দানবের মাঝে চোখে পড়ল ফিকে হয়ে আসা আকাশটা। ভোর হতে আর কত দেরি? আর কিছু ভাবতে পারলাম না আমি। আমার ভাবনার ফলকে আড়াল দিয়ে ছুঁয়ে দিয়ে চোখের সামনের সব কিছু মুছে গেল। হাঁটু দুটো ভেঙে এলো আমার। দেহটা ভেঙে চুরে পড়ে গেল রাস্তার উপর। চোখ বন্ধ হয়ে আসার আগের মুহূর্তে কেবল এক ঝলক দেখতে পেলাম রাস্তার ধারে লৌকিক আর অলৌকিক জগতের মধ্যেকার একমাত্র সংযোগকারী সেই বোবা সাক্ষীর রংচটা দেহটা, সেই ডাক বাক্স। সকালের রোদ চড়ার পর আমাদের দুজনেরই ভূপতিত অবস্থায় জ্ঞান ফিরেছিল। তারপর কেমন করে যে আমরা আরো লোকজনকে বহু কাকুতির পর আমাদের সঙ্গে সেই বাড়িতে ঢোকার জন্য রাজি করিয়েছিলাম তার নাই বা বললাম। দিনের আলোয় সেই পরিত্যক্ত মেষ বাড়ি থেকে উদ্ধার করেছিলাম মৃত প্রায় পিসে মশাইকে। তারপর হাসপাতাল, থানা, পুলিশ, বিপিনবাবুর লাশ উদ্ধার, অনেক হাঙ্গামা। থাক সেসব কথা। আমাদের শহর থেকে যেতে হয়েছিল আরো অনেক দিন। পিসেমশাই সুস্থ না হওয়া অবধি তাকে নিয়ে এতটা পথ পাড়ি দেওয়া চলে না। বিপিনবাবুকে কে মেরেছে তা আমার বাবার কারোরই বুঝতে অসুবিধা হয়নি, কিন্তু সে কথা পুলিশের কাছ থেকে যথাসম্ভব আড়াল করেছিলাম আমরা। তারা যে সন্দেহ করেনি তা নয়, কিন্তু পিসেমশাইয়ের ওই রকম অবস্থা দেখে বোধহয় শেষমেশ সেই ধারণা তারা বাতিল করে। কয়েকটা প্রশ্ন এখনো রয়ে গেছে, তার উত্তর কখনো পাওয়া যাবে কিনা জানি না। হয়তো যাবে। পিসেমশাই সম্পূর্ণ সুস্থ হলে তারা শহরের বাজার এলাকা ঘুরে যখন কোথাও থাকার জায়গা পেলেন না, তখনই হয়তো তারা হাজির হয়েছিলেন সেই মেষ বাড়িতে, যেই বাড়িতে বেশ কয়েক বছর আগে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। সেই ঘটনার পর ওই মেষ বাড়িতে আর কখনো কেউ থাকেনি, এমনকি ভুলেও কেউ ওই গলিতে পর্যন্ত ঢুকতো না। তবে পিসেমশাই আর বিপিনবাবুকে সেই মেষ বাড়িতে থাকার জায়গা দিল কে? যে গলিতে কেউ ঢোকে না, সেই গলির শেষ প্রান্তে থাকা সেই পুরনো ডাকবাক্স থেকে তার ভিতরে ফেলা চিঠি নিতে আদৌ কি কেউ আসতো? সেই ভাঙা দরজাটা আমরা সেই রাতে সঠিক অবস্থায় দেখলাম কেমন করে? অনেক প্রশ্ন, কিন্তু উত্তর। তবে একটা ব্যাপার আমার মাথায় এসেছে। পিসেমশাই সুবল সাংবাদিকের স্বরে বলেছিলেন মেষবাড়ির দোতলায়
সারি দেওয়া ঘরের প্রথম দিক থেকে 5 নম্বর ঘরে থাকতে এসেছিল সেই খুনে লোকটা। আর সেই রাত্রে পিসেমশাই আমাদের প্রথম যে ঘরে নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে এটা তাদের ঘর, সেটাও ছিল দোতলার প্রথম দিক থেকে 5 নম্বর ঘর। শুনছিলেন আজকের গল্প দীপাঞ্জনা দাশের কলমে তোমার ঘরে বসত করে কয়জনা। গল্প পাঠ তথা পিন্টুর চরিত্রে কৌশিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পিসি শিপ্রা, বাবা মলয়, মা বর্ষা, বিপিন বাবু, ইন্দ্রনীল ভাদুড়ী, পিসেমশাই শুদ্ধ সত্য, পোস্টম্যান কাকা কুন্তল, রিক্সা চালক সৌরভ সাহা, কভার ডিজাইন দীপক অধিকারী, সাউন্ড এফেক্টস টিয়াশা এবং শ্যাডো, পরিচালনায় টিম বিভা ক্যাফে, পরিবেশনা ও প্রযোজনায় বিভা পাবলিকেশন। গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনের সাথে। গল্পের অন্তিম পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।